মুহূর্তের মাঝে রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, হ্যাঁ আম্মু, কথা বলছো না কেন? চোখ খোলো আম্মু। তুমি কি রাগ করে আছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি আর কোনো অন্যায় করবো না আম্মু। তুমি যা বলবো সব শুনবো। আর রাত করে বাসায় ফিরবো না আম্মু। তোমার ছাড়া আর একবেলাও খাবার খাবো না, প্রমিস আম্মু। একটাবার ফিরে এসো না আম্মু, প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে তুরাগ। রক্তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বোলাচ্ছে আর পাগলের মতো চুমু খাচ্ছে। আশেপাশে থাকা ডক্টর নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে। একপাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে তাইব সাঈদ। আশেপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাগ সাইয়েদি তার মায়ের মৃতদেহের সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে, কখন ছবি তুলবে, কখন ভিডিও করবে তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি তিনটা লাশ শোয়ানো। দ্বিতীয় লাশটার মুখের দিকে তাকাই। মোহনার থ্যাতলানো মুখ দেখে আঁতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পাগলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যাই। মাস্ক খুলতে খুলতে ডক্টর বেরোচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ ডক্টরের উপর। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো ডক্টর? কথা বলছেন না কেন ডক্টর? কি হয়েছে বলুন না। আই এম সরি মিস্টার সাইদ। ডক্টরের মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের লাশ পড়ে আছে, এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। ডক্টরের মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখলো ডক্টর। আস্তে আস্তে মাথা তুলে তাকালো তুরাগ। সে মারা যায়নি, তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো তুরাগ। ব্যস্ত কণ্ঠে জানতে চাইলো, কি বললেন ডক্টর? তবে কি, কি হয়েছে বলুন না। আসলে ডক্টর প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। ডক্টর চলে যায় সেখান থেকে। সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ। চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদেরও তো মন বলে কিছু আছে, তাদেরও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবা বাখারাত হয়ে আছেন। তিনি কোনো কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েকে বলার সাহস নেই। কয়দিন আগেই এসে গেল। এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘোরায় তুরাগ। পিছনে কালাম মোল্লা, প্রান্ত সহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভাই, আপনার মাথার ব্যথা? আমি ঠিক আছি। একটা খবর দেওয়ার ছিল, যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝাই। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারত অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে, বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে? আমি মনে হয় বড় কোনো পাপ করেছি, যার কারণে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি। মা কি আমাকে ক্ষমা করবে প্রান্ত? কি করব এখন আমি? শান্ত হ ভাই। আন্টি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবা কি সেই ভুল ধরে বসে থাকলে বল? মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছি। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাবকে বলবি না।
আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা কর না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা, তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলতো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে রেগে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করলো যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়দৌড়ি করে 5টার দিকে ফ্রি হলো। এরপর ভোট গণনার পালা। তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজকাই শব্দে বেজে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করছিল মিথিলার কিছু হয়েছে। কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ। প্রান্ত সাথে আসতে যাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়, এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও নাকি 3জনই স্পট ডেড। 2জন এখনো আছে, তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে ঠেলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে তুরাগ। সামনেই বাবাকে বসে থাকতে দেখে। গিয়ে জানতে চায় কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের দিকে তাকিয়ে আছেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাপা কাপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে, তখনই মা বলে জোরে একটা চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পাগল প্রায় অবস্থা তুরাগের। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কমাই, মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসতো। তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটি গুলো সম্পন্ন করে নিয়ে আসে ওদের। মিথিলার মা হসপিটালে রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত, কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। সেই সময়টাতে তার কোনো আপনজন তাকে এক নজর দেখার সুযোগ পেল না। এরকম ভয়ঙ্কর ভাগ্য কারো না হোক। নূরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের। নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বললো না মামিমা, তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটালে এসেছিল তুরাগ। পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকবো? যাব না, আমি ও বাসায় কোনোদিনও যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়। তহমিনা এসে খাবার খাওয়াই যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন। একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের তা কেবল একজন মাই জানে, যে তার সন্তান হারিয়েছে। সেই সংসার নূরনাহার সামলাতো, আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন? তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি। তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার 2 মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না। তাকে কিভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না কেউ। বসার ঘরে থমথেমে মুখে বসে আছে তায়েব সাইয়েদ। তার পাশেই বসে আছে তুরফা। অপর পাশের সোফায় বসে আছে নুরুল ইসলাম আর তহমিনা।
তহমিনার পেছন ঘেঁষে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তরু। তায়েব সাহেবের ঠিক অপোজিট সাইডের সোফায় মুখোমুখি বসে আছে তুরাগ। তুরাগ একধানে বাবার দিকে তাকিয়ে আছে, উদ্দেশ্য বাবা কি বলে তা শোনা। তুরাগের পাশেই গুটিসুটি মেরে বসে আছে তারামন বিবি। নাতি আসছে, পর থেকে নাতির পাশ ঘেঁষে বসে আছেন তিনি। নূরনাহার চলে যাওয়ার পর থেমে থেমে কান্না করেন এই বয়স্কা নারী। তার মেয়ে যে ছেলে মেয়ে দুটো রেখে গেছে, তাদের দেখার ইচ্ছে বারবার পোষণ করেও তুরাগকে পাননি তিনি। তাই আসার পর থেকে নাতনিকে পাশে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে সবাই তায়েব সাইয়েদির মুখ পানে তাকিয়ে আছে। তিনি গম্ভীর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে নুরুল ইসলামী কথা তুলল। ভাইজান, সবাই এসেছে এখানে, আপনি কি কিছু বলতে চান? শালা বাবু, তুমি তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো সে কি আমার কথা শুনবে নাকি এখনো তার মর্জি মতো চলবে। তাইয়েব সাইয়েদের কথায় চোখ ছোট ছোট করে ফেলে তুরাগ। ওর বাবা এখন কথা বলার জন্য মামুকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কেন সরাসরি কথা বলা যায় না নাকি? মামু, তোমার দুলাভাইকে জিজ্ঞেস করো সে কি বলতে চায়। সে আমার বাবা, আমি অবশ্যই তার কথা শুনবো। শালা বাবু, তোমার ভাগিনাকে বলো এখন তার মা নেই, এখন এই সংসারে হাল ধরার জন্য তো কাউকে লাগবে। মামু, তোমার দুলাভাইকে আবার বিয়ে করতে চায় নাকি? অসভ্য ছেলে, মুখে লাগাম দাও, আমি তোমার বাবা হই। তাহলে সংসারের হাল কে ধরবে? তোমাকে বড় করেছি কে এই দিন দেখার জন্য? আমি আমার বন্ধুর মেয়েকে তোমার জন্য পছন্দ করে রেখেছিলাম। তোমার মামা মামি নানু সবাই থাকতেই আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বেশি কথা আমার পছন্দ নয়। এখন তুমি হ্যাঁও বলতে পারো বা নাও বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি যদি না বলো তাহলে আজকের পর থেকে তুমি ভুলে যাবে আমি তোমার বাবা। রাগে মাথার রগগুলো ফুলে গেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের এক প্রচেষ্টা চালাচ্ছে তুরাগ। কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই মুহূর্তে বাসার মধ্যে অশান্তি করাটা কতটা বেমানান সেটা মাথায় রেখে রাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিছু সময় চুপ থেকে বাবার সামনে মুখ খুলল তুরাগ। বাবা, তুমি জানো আমি মিথিলাকে ভালোবাসি, তারপরেও তুমি কিভাবে আমার বিয়ে নিয়ে ভাবতে পারো? বিয়ে যদি করতেই হয় তাহলে মিথিলাকেই করব, নয়তো কখনোই বিয়ে করব না আমি। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? হুম। তুমি বলতে চাচ্ছ তোমার জীবনের সব সিদ্ধান্ত তুমি নেবে? আমার জীবনে কি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের কথাও শুনতে হয়। এখন তুমি যদি চাও তুমি তোমার বাবার উপরে কথা বলবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তুমি যদি এরকমটাই করো তাহলে আজকের পর এই বাসার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তোমার খামখেয়ালিপনা অনেক সহ্য করেছি, সব তোমার জন্য হয়েছে। তোমার মায়ের চলে যাওয়ার পিছনে তুমি দায়ী। বাবা, ডাকবে না বাবা বলে। এভাবে ছেলে মানুষই করছো কেন? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এখন তুমি যদি চাও তোমার লাইফে মিথিলা ছাড়া আর কাউকে দরকার নেই, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। তুরাগের মনে হচ্ছে ওর বাবা এখন বেশি বেশি করছে। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। এখানে সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগতো। মন চাচ্ছে সত্যি সত্যি এখান থেকে উঠে চলে যেতে, কিন্তু এই মুহূর্তে এই স্থান ছেড়ে উঠে যাওয়া মানে বাবাকে কষ্ট দেওয়া। এরকম একটা মুহূর্তে বাবাও যে ভালো নেই সেটাও বুঝতে পারছে। কিন্তু মিথিলার এই বিপদের মুহূর্তে মিথিলার হাত ছেড়ে দেওয়াটা কি মিথিলাকে ঠকানো হবে না? কি করবে না করবে ভেবে পাচ্ছে না তুরাগ। এখন তুরফার ওপর ভীষণ রাগ হচ্ছে তুরাগের। তুরফা যদি আজ হাসপাতালে না যেত আর ওভাবে না বলতো তাহলে কি তুরাগ এখন বাসায় আসতো? এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তুরাগ। তুরাগ, কথা তো অনেক হলো, সবই শুনলাম, তবে আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার কথা অবশ্যই রাখবে। এরপরে আর কোনো কথা তুমি বলবে না। তোমার মা আজ বেঁচে নেই, তোমার গার্ডিয়ান বলতে তোমার বাবা, তোমার তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। নুরুল ইসলামের কথা শুনে অসহায় চাহনিতে মামার দিকে তাকাই তুরাগ। এভাবে সবাই এখন ওর বিরুদ্ধাচরণ করছে। কেউ অন্তত বলতে পারতো যে ওর যাকে ভালো লাগে তাকেই বিয়ে করুক। মনে মনে খুব করে চাইলো
মামুর কথার বিরুদ্ধে কিছু বলবে, মনে সাজিয়েও দিল কিছু কথা। যখনই বলার জন্য হা করলো তখনই হাত উপরে তুলে না ইঙ্গিত করলো নুরুল ইসলাম। দমে গেল তুরাগ। তোমার আর কোনো কথা শুনতে চাই না তুরাগ। ছোট থেকেই তুমি তোমার ইচ্ছে মতো চলেছ। আপার স্বপ্ন ছিল তার ছেলে পড়ালেখা করে ভালো কিছু করুক। তুমি তা না করে বেছে নিয়েছো গিটার, মেতে উঠেছো গানের সাথে। নিজের এত সুন্দর ক্যারিয়ার গড়ার পর সেটা ছেড়ে আবার যোগ দিয়েছো রাজনীতিতে। তখনও পরিবারের কেউ চায়নি তুমি এটা করো, তুমিও তুমি করেছো সবার বিরুদ্ধে গিয়ে। আর যখন আপা নেই, কাউকে তো এই সংসারের হাল ধরতে হবে। সেখানে তুমি পছন্দ করছো এমন একজন মেয়েকে যাকে নিয়ে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ধরে নিলাম সে সুস্থ হবে, তার দায়িত্ব নেওয়ার জন্যই তো অন্য কাউকে দরকার। সে কিভাবে সংসার সামলাবে? নুরুল ইসলামের কথার জবাবে জবাব দেয় না তুরাগ। এই মামা নামক জীবনটাই যতই বন্ধুর মতো ভাবতে চাক, এর রূপ মাঝে মাঝে ভীত করে তুরাগকে। এই ভয়ের আরো একটা কারণ রয়েছে, সেটা খুব ছোটবেলাকার। ছোটবেলায় মায়ের সাথে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল তুরাগ। সেখানে আশেপাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে বাঁধিয়েছিলেন তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়েছিল এক ছেলের। সেই ছেলের বাবা নুরুল ইসলামকে বিচার দিয়েছিল। কেউ অন্যায়ের বিচার দিলে রাগ মাথায় চড়ে বসতো নুরুল ইসলামের। সেদিনও রাগ হয়েছিল ভাগিনার ওপর। বাসায় এসে পিটিয়েছিলেন তুরাগকে। শুধু মেরেই ক্ষান্ত হননি, দড়ি দিয়ে 2 ঘন্টা কড়া রোদের মাঝে বেঁধে রেখেছিলেন। নূরনাহার ছাড়াতে গেলে তাকেও কঠোর স্বরে বারণ করে দেন। নূরনাহার আর পা বাড়ায় না। সেদিন এর পর থেকেই মামা শব্দটা জমের মতো মনে হয় তুরাগের। যদিও তুরাগ বড় হওয়ার পর যথেষ্ট ফ্রি হওয়ার চেষ্টা করেছে নুরুল ইসলাম, কিন্তু ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা ভয়টা তুরাগের রয়ে গেছে। আজকেও মামার দেখানো যুক্তির বিরুদ্ধে আর কথা বলতে পারলো না। ড্যাব ড্যাব করে অসহায় নজরে তাকিয়ে রইল। ছেলের এরকম অবস্থা দেখে মনে মনে পুলকিত হলেন তায়েব সাইদ। এই ঘাড়তেরা ছেলেকে তিনি জব্দ করতে পারবেন না একা একা। এজন্যই নুরুল ইসলাম থাকতে থাকতে কথা তুললেন। সবার কথার মাঝে বাদ সাধলেন তহমিনা। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বললেন, কি শুরু করলে তোমরা? কয়টা দিন আগে এত বড় দুর্ঘটনার পরে এখন বিয়ে শাদীর বিষয়টা বড্ড বেমানান নয় কি? নুরুল ইসলামকে জবাব দিতে না দিয়ে তায়েব সাইয়েদি বললেন, দেখো তহমিনা, এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য থাকতে আসে না, নুড়িয়ে চলে গেছে। সবার হৃদয় অবশ্যই ভারাক্রান্ত, কিন্তু এই মুহূর্তে এই কথা বলার কারণ শালাবাবুর ছুটি শেষ হবে আর কবে আসতে পারবে কে জানে। আমার ছেলেটাকে তো এইভাবে ফেলে রাখতে পারি না। আমি চাই যা কথা হবার সবার সামনে হোক। বিয়েটা তো আর এখনই করতে বলছি না, আর যদি হয়েও বাহিরের কোনো লোক থাকবে না, আমরা পরিবারের লোকেরা মিলে আকারটা করে রাখবো। বাবার এমন কথাবার্তা শুনে অবাক হয় তুরাগ। ও একবারও বলেছে যে ও অন্য কাউকে বিয়ে করবে? ওর বাবা আকদ অবধি চিন্তা ভাবনা করে রাখছেন। এতক্ষণ চুপচাপ সবার কাজকর্ম দেখছিলেন বৃদ্ধা তারামন বিবি। এবার তিনি গলা খাকড়ি দিয়ে নিজের গলা পরিষ্কার করে দিলেন। তার গলা খাকড়ির শব্দে সবার নজর গিয়ে পড়ল তার উপর। তিনি তখনও পান চিবিয়ে যাচ্ছেন। সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, সবাই আমার দিকে কি চাও? তরু বলল, উফ দাদি, তুমি যখন কিছু বলবেই না তাহলে সবার মনোযোগ আকর্ষণের বৃথা চেষ্টা করলা কেন? বলবো না, কে বলেছে? এত আস্তে না বলে একটু জলদি বলো তো দাদি। আরে এত লাফাজ কেন ছেড়ি? বৃদ্ধার কথা শুনে সেখানে থাকা ছোট বড় সবাই মূলত হোঁচট খায়। কথা হচ্ছে তুরাগকে নিয়ে। এখানে তরু কোথা থেকে আসলো? নুরুল ইসলাম জিজ্ঞেস করলো, মা, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আমার তুরাগ নানু ভাইয়ের সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হইব না। আমি চাই তুরাগ তরুকেই বিয়ে করুক। কথাটুকু কর্ণকুয়ারে প্রবেশ করা মাত্রই আটকে ওঠেন তহমিনা। কি বলছেন এসব তার শাশুড়ি? এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে তরুণ বিয়ে কিভাবে দিতে চান তিনি? এদিকে তুরাগ চোখ বড় বড় করে নানুর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তুরাগের নিজের সব থেকে বেশি অসহায় লাগছে।
তার চাওয়া পাওয়াটা গুরুত্ব কেউ দিচ্ছে না, বরং কলের পুতুলের মতো সবাই ওকে নাচাচ্ছে। তুরাগের ভাবনার মধ্যেই মুখ খোলেন তহমিনা। আম্মা, আপনি যা বলতেছেন তা কখনো সম্ভব না। এ বিয়ে হতে পারে না, এরকম ছেলের সাথে তো নয়। তহমিনার কথায় সবাই তাকায় তার দিকে। এরকম ছেলে বলতে কি বুঝিয়েছেন তহমিনা? বয়স্ক মানুষকে সম্মান দিতে আজও শিখলে না বৌমা? বাচ্চা নাতিপুতিদের আর কি বলবো, তুমি বড় মানুষ হইয়াই সম্মান দাও না। এখানে অসম্মানের কি করলাম আম্মা? আমার মুখে মুখে তর্ক করাটা কি আমাকে অপমান করা নয়? আমি আপনার মুখে মুখে তর্ক করতাম না, কিন্তু একজন মা হিসেবে আমি কিভাবে আমার সন্তানকে এরকম অন্ধকারে ভবিষ্যতের দিকে ঠেলে দিব? তোরা খারাপ ছেলে না বৌমা, ও ভালোবাসার মানে জানে। তার বর্তমান অবস্থা তুমি দেখবার পারতাছ না। একজন মানুষকে কতটা ভালোবাসলে এরকম অবস্থায়ও আগলাইয়া রাহন যায় তুমিই বলো? তরুর সাথে বিয়া হইলে তুরাক তরুকে খারাপ রাখবো না, এই আমি বইলা দিলুম। ও মিথিলাকে ভুলে কিভাবে তরুকে মানবে সে ধারণা আছে আপনার আম্মা? এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব? ও কখনোই আমার মেয়েকে ভালো রাখতে পারবে না। তো কি করবা তুমি? কোথায় বিয়া দিবা তোমার মাইয়ারে? গ্রামে নিয়া বিয়া দিবা? কে করব তোমার বিয়া ভাঙা মাইয়ারে বিয়া? গ্রামের হকগোল মানুষ জানে তোমার মাইয়ার যে বিয়া ভাঙছিল। ভালো পোলা পাইবা তুমি কই জায়গায়? আম্মা, সত্য কথা গায়ে লাগবো, এইটাই স্বাভাবিক। আম্মা, আপনি এখনো সে আগের যুগে পড়ে আছেন। একটা মেয়ের বিয়ে ভেঙেছে মানেই যে তার জীবনের সবটা শেষ হয়ে গেছে, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তরুর জন্য অবশ্যই ভালো ছেলে পাবো আমি। এতক্ষণ দাদি আর মায়ের কথা কাটাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তরু। এখন মনে হচ্ছে এরা অতিরিক্ত করতেছে, তাই মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তুমি একটু বেশি বেশি চিন্তা করছো না? আমি যদি বলি আমি দাদির কথাই রাজি, তাহলে? তরু, মুখে লাগাম দিতে শেখো। এখানে বয়স্করা রয়েছে, তুমি কিভাবে তাদের সামনে নিজের বিয়ের কথা নিজেই বলতে পারো? এখানে আর একটা কথাও বলবে না তুমি, যাও এখান থেকে। আমার লাইফ নিয়ে টানাটানি করছো আর আমাকেই কথা বলতে নিষেধ করছো। তরু এরপর দাদির দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয় দাদি? তুমি যে আমাদের মতামত না নিয়েই বলে দিলে তোমার নাতনির সাথে আমার বিয়ে দেবে, তুমি একবারও আমাদের কাছে জানতে চেয়েছো আমরা রাজি কিনা? তরুর কথা শুনে জিভে কামড় দিলেন বৃদ্ধা। তরুকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তরু কাছে আসলে তার বাম পাশে তরুকে বসার জন্য ইশারা করলেন। তার ডান পাশে তুরাগ নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে। বৃদ্ধা তার দুই হাতে দুই নাতি নাতনির হাত ধরলেন। তার হাত ধরায় মাথা উঁচু করে তাকালো তুরাগ। তরু তুরাগের দিকে তাকানো ছিল। চোখাচোখি হলো দুজনের। চোখে চোখ পড়তেই মাথা নামিয়ে নিল তরু। এই চোখে তাকিয়ে থাকার মতো সাহস এই মুহূর্তে হয়ে উঠছে না। তুরাগের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। পারলে চোখ দিয়েই তরুকে ভস্ম করে দেয়। জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন বৃদ্ধা। এরপর তরুর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, জন্ম মৃত্যু বিয়া এগুলো আল্লাহর হাতে থাহে। তিনি যার লগে যার জুড়ি মিলাইয়া তার লগেই বিয়া হইবে। এখন যদি তগ দুইজনের জুড়ি আল্লাহ মিলাইয়া রাহে, তোরা শত চাইলেও তা থেকে পালাতে পারবি না। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, বুঝলি? দাদি, তোমারে কে বললো যে আমাদের জুড়ি আল্লাহ মিলাইয়া রাখছে? ওরে পাগলি, এত কথা কওনের তো কিছু নাই। আমি চাইতাছি তোগো বিয়াডা হোক। একবার পবিত্র কালামের বন্ধনে আবদ্ধ হইলে দেখবি ভালোবাসা আপনা আপনি তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদি, মিথিলা আপু? ব্যাস, ওই মাইয়া লইয়া আর একখানা কথাও কবি না। সব শেষ হইছে ওই মাইয়ার লইগে। এখন বাকি আছে তুরাগ নানু ভাইয়ের জীবনটা। এইটাও কি ওই মুখ পুরি নষ্ট করতে দিবে নাকি? কথাগুলো বেশ গায়ে লাগলো তুরাগের। এতক্ষণ এখানে বসে মাথা নিচু করে সব সহ্য করলেও মিথিলাকে বাজে কথা বলায় ভীষণ রাগ হলো। জোর করে হাত ছাড়িয়ে নিল নানুর হাত থেকে। সেখান থেকে উঠে হনহন করে চলে গেল উপরে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সবাই। নুরুল ইসলাম আর তায়েফ সাইয়্যিদি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। তুরাগ চলে যাওয়ার পর মুখ খুললেন তায়েফ।
এগিয়ে বসলেন নুরুল ইসলামের দিকে। সোফার হাতলে রাখা নুরুল ইসলামের হাতের উপর হাত রাখলেন তিনি। নুরুল ইসলাম হয়তো এতক্ষণে অনুমান করে ফেলেছেন কি বলতে চাচ্ছেন তিনি, তবুও টু শব্দ না করে ধৈর্য ধরলেন বড় বোনের জামাইয়ের কথা শোনার জন্য। তার কথা না শুনে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে সেটা নিতান্তই বেয়াদবি হয়ে যাবে। সারা বাবু, তুমি তো এখানে উপস্থিত ছিলে, সবটাই তো দেখলে। আমি তুরাককে বন্ধুর মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার কোনো বন্ধুর মেয়েকেই আমি পছন্দ করে রাখিনি। তবে আম্মা বলার পর এতক্ষণ ভাবলাম বিষয়টা। তরু মামুনি তো যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি যদি তোমার মেয়েটাকে আমার ঘরের মেয়ে করে রাখতে চাই, তোমার কি আপত্তি আছে তাতে? সাথে সাথেই কোনো জবাব দিতে পারলেন না নুরুল ইসলাম। তবে তিনি না বলেন না, কারণ তার মা, বড় বোন, জামাই কথাগুলো তুলেছে। যারা কথাগুলো তুলেছে তাদের যথেষ্ট সম্মান করেন নুরুল ইসলাম, তাই সাথে সাথে না করে দিয়ে জানালেন, মেয়ে তো আমার একার নয় ভাইজান, এখানে তহমিনের অবদান সবচেয়ে বেশি। আগে আমি তহমিনের সাথে কথা বলি। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। দেখ নূর, আমি তোর মা হয়ে একটা কথা বলছি, এখন কি তুই কথাখানা রাখবি না? নুরুল ইসলাম পড়েছেন জাতা গলে। মা, মেয়ে, বউ কার পক্ষ নিয়ে বলবেন, কে কষ্ট পাবে, তাই কথা না বলে উঠে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও উঠলেন। তহমিনা আর তরুর দাদু একজন অপরজনের দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। তুরফা তরুর হাত ধরে উঠিয়ে নিয়ে গেল সেখান থেকে। তরুকে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। এতক্ষণ এখানে বসে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। ছাদে গিয়ে একটু মুক্ত হাওয়া উপভোগ করার লক্ষ্য। ছাদের দরজার ওপর পাশ থেকেই শুনতে পেল কিছু একটা জোরে পড়ে যাওয়ার শব্দ। তরুর হাত ছেড়ে দৌড় লাগালো তুরফা। ভাগ্য যখন সাথে না থাকে তখন যা হয় আর কি, পায়ে থাকা স্লিপারটা যায় ছিঁড়ে। স্লিপার সেখানে রেখেই ছাদে যাই। ছাদের দরজা পেরিয়ে কয়েক কদম ফেলতেই কিছু একটা খুব জোরে পড়ে বিঁধে যায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। শব্দ করেই নিচেই বসে পড়ে তুরফা। রাগে ছাদের রেলিং শক্ত করে মুঠোবন্দি করে দাঁড়িয়েছিল তুরাগ। তুরফার কান্নার আওয়াজ কানে আসতেই দ্রুত পায়ে সেখানে আসে তুরাগ। অন্ধকারে তুরফার পা চেপে ধরে বসে থাকার অবয়ব নজরে আসে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে ছাদের মেঝেতে ফ্ল্যাশ পড়তেই লাল রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তুরফার পা বেয়ে এই রক্ত নামছে, পাশেই ভাঙা টপ পড়ে আছে। এখন তুরফার পা কেটে যাওয়াই তুরাগের ভুলের কারণেই হয়েছে। রাগের বশে নিজের হাতেই ছাদের মেঝেতে জোরে আঘাত করে তুরাগ। আবার আঘাত করার জন্য হাত উপরে তুলতেই মেঝে বরাবর হাত রাখে তরু। ফলে আঘাত তুরাগের হাতে না লেগে তরুর হাতে লাগে। মাথা তুলে তরুর দিকে তাকায় তুরাগ। তরু শান্ত কণ্ঠে বলে, রাগ কখনোই সুফল বয়ে আনে না। দেখলেন তো রাগ করলে কি হয়। এখন যদি এগুলো না ভাঙতেন তাহলে কি আপুর পা কাটতো? তুরাগ কি বলবে ভেবে পায় না। নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। তরু সেদিকে মন না দিয়ে ব্যস্ত হলো তুরফার পায়ের রক্ত বন্ধ করতে। তরুর কাঁধে ভর করে উঠে দাঁড়ালো তুরফা। তুরাগ তখনও সেখানে বসে আছে। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তরু। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তুরাগের দিকে, বলল, এখানেই থাকবেন তুরাগ ভাই, যাইয়েন না কোথাও। আমি আপুকে নিচে দিয়ে আসছি, কথা আছে আপনার সাথে। তরু কথা আছে বলাই রাগলো না তুরাগ, বরং শান্ত কণ্ঠে জানতে চাইল, কি বিষয়? আমাদের বিয়ে নিয়ে। হোয়াট? আমাদের বিয়ে মানে? কে করবে তোমাকে বিয়ে? আমি? হাউ ফানি। এত বেশি কথা বলবেন না তুরাগ ভাই, বিয়ে আপনি আমাকেই করবেন। দেখে নিন, আপনি থাকুন, আসছি আমি। তরু চলে গেল তুরফাকে নিয়ে। তুরাগ তখনও সেখানেই বসে ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে। কি বলবে তরু, মাথায় সেটাই ঘুরপাক খাচ্ছে। দেখুন তুরাগ ভাই, ফ্যামিলির সবাই যখন চাচ্ছে আপনি বিয়ে করুন, তখন বিয়েটা তো আপনাকে করতেই হবে। আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। যদি উপেক্ষা করতে চানও, তবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে। আর ফুপা এমনিতেও খুব রেগে আছে। এই মুহূর্তে আপনি যদি তার বিরুদ্ধে যান, সে আপনার উপর আরও রেগে যাবে এবং ভীষণ কষ্টও পাবেন তিনি। তাকে কষ্ট দেওয়াটাও আপনার ঠিক হবে না। এখন যদি আপনি ফুপার কথা ভেবেও রাজি হন, তাহলেও আপনাকে বিয়ে করতে হবে। আর মিঠিপুর অবস্থা তো আপনি দেখতেই পারছেন। তিনি যদি কোমা থেকে ফিরেও আসেন, পুরোপুরি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে। এখন যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন, সে হয়তো মিঠি আপুকে মেনে নেবে না। মিঠি আপুর যত্ন করাটা সে স্বাভাবিকভাবে নেবে না।
সেই জায়গায় যদি আমাকে বউ হিসেবে গ্রহণ করেন তাহলে বিষয়টা অন্যরকম হবে। যেমন আমি মিথিলা আপুর যত্ন নিব, দায়িত্ব নিব, তার মায়েরও। একদমে কথাগুলো বলে থামলো তরু। তুরাগ রেলিংয়ের উপর দুই হাতে ভর করে আকাশপানে তাকিয়ে আছে। মনোযোগ সহকারে শুনলো তরুর কথাগুলো। তরু কথাগুলো শেষ করে উত্তরের আশায় তুরাগের মুখ পানে তাকিয়ে রইল। কিছু সময় তুরা গেট থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে নীরব রইল কিছু সময়, ভাবলো কিছু একটা। এরপর তরুর দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়ালো, হাতগুলো আড়াআড়িভাবে বুকের সাথে বেঁধে দাঁড়ালো। তাকালো তরুর চোখ পানে। তরু তখনও এক নজরে তুরাগের দিকেই তাকানো ছিল। তুরাগ তরুর দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল তরু। তুরাগ কিছু একটা বলবে, সেটা শোনার প্রস্তুতি নিচ্ছে। শান্ত কণ্ঠে তুরাগ উল্টো প্রশ্ন করলো, ভালোবাসো আমায়? তুরাগের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তরু। তরু ভেবেছিল তুরাগ হয়তো বলবে আমি বিয়ে করব না, কিন্তু তরুর চিন্তাভাবনা উল্টো করে দিয়ে এ কেমন প্রশ্ন করলো। জিভ থেকে ঠোঁট ভিজল, কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এর আগেই ফের তুরাগের গলার আওয়াজ। মিথ্যা বলবে না? যা বলতে চাচ্ছিল তা গলা অবধি এসেই আটকে গেল তরুর, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। না, বাসি না। তবে কি? আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করে আমার ভালোবাসার মানুষকে কেয়ার করবে, আবার তার মায়ের যত্ন নেবে, এই বিষয়টা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি স্যাক্রিফাইস করতে চাইলে আপনার আপত্তি থাকার কারণ কি? আমি মিথির জায়গা কখনো কাউকে দিতে পারবো না মিস তরুলতা। এই মুহূর্তে যা বলছো তা ভুলে যাও। আমি মিথিপুরের জায়গা কখনো চাইনি। আমি নিজের ভুলের জন্য গিলটি ফিলিং থেকে রিলিজ পেতে চাচ্ছি। এরকম একটা পরিস্থিতির জন্য আমিও কিছুটা দায়ী। তাদের এখানে আসার পেছনে আমারও অবদান ছিল। নিজেকে অপরাধী লাগছে, তাদের সেবা করে ভুলের মাসুল দিতে চাচ্ছি। বাকিটা আপনার ইচ্ছা, আমি জোর করতে পারি না আপনাকে। চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকায় তুরাগ, মনে মনে ভাবে, এই মেয়ের মাথা ঠিক আছে তো? কেউ নাকি নিজের লাইফ নিজে এভাবে নষ্ট করতে চায়। একটু আগেই বললো আমাকেই আপনার বিয়ে করতে হবে, এখন আবার বলছে জোর করবো না। আসলে চাইছেটা কি ও? তুমি আসলে চাইছোটা কি শুনি আমি? আমি তো জানালাম আপনাকে, নিজের ভেতরে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। কি করব না করব মাথায় কিছুই আসছে না। মনে হলো তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই জানালাম আপনাকে। এমনিতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কথা বলে না তুরাগ। এই মেয়েকে তো ম্যাচিওর ভেবেছিল তুরাগ, এত হাফ মেন্টাল। এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে। কি দরকার ছিল এই লোকের সামনে ছেঁচড়ামি করার? এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু। পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য, অমনি অন্ধকার থেকে একজোড়া হাত তরুর বাম হাত চেপে ধরে। ঘাবড়ায় তরু, এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই, কে কে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে। ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি, মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। রুমে চলো। রুমে চলো কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজন সেরকম কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে, এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা। এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামাইছে তরুকে। তরু কোনো কথা না বলে মায়ের পিছন পিছন যাচ্ছে। নিচতলার গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের। তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল। দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসলো। মোবাইল স্ক্রল দিয়ে কোনো একটা নিউজ দেখার মত্ত ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে তহমিনা একদম রণচণ্ডী রূপ দেখে হাত থেকে ফোন রেখে দিলেন তিনি। ব্যস্ত হলেন কি হয়েছে তা জানার জন্য। কি হয়েছে জানার জন্য তহমিনাকে প্রশ্ন করতেই ফোঁস করে শ্বাস ছাড়লেন তহমিনা। তরুর হাত এখনো তার হাতের মুঠোই। তরু মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম একবার স্ত্রী তো আরেকবার মেয়ের দিকে তাকাচ্ছেন। আপনার মেয়ে তো দিল দরেদি হয়ে গেছে, সে বিষয়ে কোনো খেয়াল আছে আপনার? তহমিনার তেড়া কথায় কিছুটা ভড়কালো নুরুল ইসলাম।
আসল ঘটনা জানার জন্য মন উসকুস করছে, তাই শান্ত স্বরে আবার প্রশ্ন করলেন। কি করেছে ও? মিথিলার ফ্যামিলি এখানে আসুক সেটা তরুও চাইতো প্রথম দিকে। এখন এই দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করছে। তাই সে তুরাগের কাছে গিয়েছিল কথা বলার জন্য। সে তুরাগের নামের মাত্র স্ত্রী হয়ে থাকবে, আর তুরাগের পাগলামির সাথে সাথে ও পাগলামি করবে। তুমি জানলে কিভাবে? তুরফার পা কেটে গেলে পরে তো নিচে নিয়ে আসলো ও। তুরফাকে রুমে বসিয়ে দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দিতে বলে আপনার মেয়ে আবার তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তা আমিও গিয়েছিলাম ছাদে। ভাগ্যিস গিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না। নুরুল ইসলাম কোনো কথা শুনে চিন্তা ভাবনা না করেই ফট করে মেজাজ গরম করার মানুষ না। এই মুহূর্তেও সেই গুণটা বজায় রাখলেন তিনি। তহমিনার মতো রেগে যাননি মেয়ের উপর, বরং শান্ত কণ্ঠে জানতে চাইলেন, মামনি, তুমি কি তুরাগকে পছন্দ করো? বাবার এরকম প্রশ্নের জবাবে কি উত্তর দিবে জানা নেই তরুর, তাই জবাব না দিয়ে চুপ করে রইল। নুরুল ইসলাম ধূর্ত মানুষ, তাকে সবকিছু মুখে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি মেয়েকে আবারও প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় তুমি কি হ্যাপি থাকবে তুরাগের সাথে? আমি জানি না বাবা, তবে মিথিলা আপু অনেক ভালো একটা মেয়ে। সে তো এখানে আসতে চায়নি, এখানে তার কোনো দোষ নেই। তুরাগ ভাই অপরাধী, তার সাথে আমিও সমান অপরাধী। শাস্তি সে একা কেন পাবে? তাই আমি এমন কথা বলেছি, আর কিছু না বাবা। তহমিনার ভীষণ রাগ হচ্ছে মেয়ের প্রতি। মন চাচ্ছে গাল বরাবর ঠাটিয়ে একটা চড় দিতে। জীবন কি ছেলে খেলা মনে হয় নাকি এই মেয়ের? তবে নুরুল ইসলাম যখন শান্ত হয়ে বসে আছে, তার সামনে মেয়ের গায়ে হাত তোলাটা সীমাচল মনে হলো না, তাই দাঁতে দাঁত চেপে বলল, আপনি কালকেই বাসের টিকিট কাটবেন। আমি আর এখানে থাকবো না, তোরকে নিয়ে চলে যাব। আপনি আপনার মাকে নিয়ে কবে আসবেন তা আপনি জানেন। নুরুল ইসলাম তহমিনার কথার জবাব না দিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন, তুমি রুমে যাও, তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমার বাবা মা এখনো আছে। তরু আর কোনো কথা না বলে খুব সাবধানে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে বেরিয়ে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হবার সময় পেছন থেকে তহমিনা ডেকে বললেন, তোকে যেন আর তুরাগের আশেপাশেও না দেখি। ব্যাগ গুছিয়ে রাখবি, কালকেই ফিরবো আমরা, ফাইনাল। তরু কিছু না বলে মনে মনে আওড়ালো, সবাই স্বার্থপর আম্মু। এতদিন আপার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য এখানে রয়ে গেলে, যেই নিজের স্বার্থে টান পড়লো অমনি চলে যাবে এখান থেকে। সারা রাত ঠিকঠাক ঘুম হলো না তুরাগের। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে গেল। চোখে একটু ঘুম ঘুম আসছিল, তখনই কানে ভেসে এলো আজানের মিষ্টি মধুর সুর। বিছানা ছেড়ে উঠে বসলো তুরাগ। উঠে ফ্রেশ হয়ে একবারে অজু শেষ করে বের হলো। ততক্ষণে আজান শেষ হয়েছে। ঠিক করলো মসজিদে যাবে, তবে অনেকদিন ভোরে মসজিদে যাওয়া হয় না, তাই মন খসখস করতে লাগলো। হুট করে একদিন গেল সেটা কেমন লাগবে এটা ভেবে যাব কি যাব না করতে করতে জামায়াতের সময় শুরু হয়ে গেল। অবশেষে জায়নামাজ বিছিয়ে রুমে নামাজের প্রস্তুতি নিল। নামাজ শেষ করে দুহাত তুলল উপরওয়ালার নিকট দোয়া প্রার্থনা করতে। নিজেকে এরকম পরিস্থিতি থেকে যেন উপরওয়ালা রক্ষা করেন। নামাজ শেষ করে হাঁটতে বের হলো। বেশ অনেক সময় বাহিরেই কাটালো। বাসায় ফিরে দেখতে পেল ততক্ষণ সকালের নাস্তার জন্য সবাই টেবিলে উপস্থিত হয়েছে। সবাই যার যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। সবার দিকে একবার একবার তাকিয়ে দেখল, দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে। তরু নেই খাবার টেবিলে, আর নানুও নেই। তরু আসেনি কেন সেটা জিজ্ঞেস করার মতো সাহস হয়ে উঠল না, তাই নুরুল ইসলামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, নানু কোথায় মামা? খাবার রেখে একবার তুরাগের দিকে তাকালেন নুরুল ইসলাম, তারপর গম্ভীর স্বরে বললেন, তোমার নানুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজে গিয়ে জানো। এরকম করে কথা বলার কোনো মানে হয়? তার সাথে আর কথা না বলে তুরফাকে জিজ্ঞেস করলো, এই তুরফা, কি হয়েছে রে? নানু খাওয়া বন্ধ করেছে, তার কথায় তোমরা রাজি হওনি, তাই যতক্ষণ না শুনবে তার কথা সে খাবে না। এরকম একটা সিরিয়াস মোমেন্টেও হাসি আসলো তুরাগের। যদিও তার নানুর এরকম কাজে সে সন্তুষ্ট নয়, তবে তার নানু তার মতোই না খেয়ে ধর্মঘট পালন শুরু করেছে, এটা ভেবে হাসি আসলো।
তুরাগ আর কাউকে কিছু না বলে নানুর রুমে গেল। সে খাটের ওপর পা বিছিয়ে বসে খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন। তুরাগ বাহির থেকে অনুমতি চাইল ভেতরে আসার। তারামন বিবি কথা না বলে অন্যদিকে মুখ ঘোরালো। তুরাগ তা দেখে মনে মনে বলল, যেভাবেই হোক এই বুড়িরে আগে ঠিক করতে হবে। যদি কোনো মতে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে না সবাই আমাকেই চেপে ধরে। কাল যে কি হবে? সবাই এরকম কেন শুরু করেছে? দেখো, তোমার ইচ্ছেটাই বোধহয় পূরণ হলো। সেই বউ হয়েই এলে আমাদের বাসার। তবে এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। এটা শুধু কাগজের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এটা যেন বাহিরের কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার মনে একজনের বসবাস, আর সেটা আজীবন থাকবে। তাই ভুল করেও আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। রাত অনেক হয়েছে, হাত মুখ পানি দিয়ে ধুয়ে এসে শুয়ে পড়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল তুরাগ। মাথার উপর টেনে দেওয়া শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দিল তরু। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে ছিল, তাই জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। এরপর শান্ত হয়ে গুটিসুটি দিয়ে বসলো বিছানার মাঝ বরাবর। এরপর চোখ বোলালো রুমের চারিদিকে। এটা নাকি বাসর ঘর? এ ঘরে না আছে কোনো ফুলের ছোঁয়া, না আছে মরিচবাতির সাজ। ঘরের মাঝে টিমটিম করে একটা নীল রঙের ডিম লাইট জ্বলতেছে। সেই আলোতে এই রুমটা কিছু সময় পর্যবেক্ষণ করলো তরু। মুখের কোণে দেখা গেল তাচ্ছিল্যমূলক হাসি। এটা কাউকে উপহাস করে নয়, বরং এরকম একটা বাসর ঘর দেখে প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, যার কোনোটাই সত্যি হলো না তরুর ক্ষেত্রে। 2 দিন আগে তুরাগকে বলা কথাগুলো মনে করে এক দফা হাসলো তরু। তখন তো খুব জোর দিয়ে তুরাগকে বলেছিল, আমি আপনার স্ত্রী হতে নয়, বরং মেথিপুর দায়িত্ব পালন করতে চাই। আর সেই কাগজের সম্পর্কটা সত্যি হয়ে যাওয়ার পরে এখন তুরাগের বলা তিক্ত কথাগুলো কেমন গায়ে কাটার মতো লাগছে। নিজেকে এই মুহূর্তে সব থেকে বোকা মনে হচ্ছে। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসুক, এটা কোনো মেয়েই চাইবে না। ও কিনা সেদে সেদে সেই প্রস্তাব দিয়েছিল। রুমে জ্বলতে থাকা লাইটের আবছা আলোয় নিজের গায়ে জড়ানো শাড়িটার দিকে তাকালো। নীল রঙের একটা শাড়ি, তবে নীল রঙের আলোর সাথে মিশে এখন আরও শাড়ির নিজস্ব রং বোঝা যাচ্ছে না। বিয়ের দিনও গায়ে জড়িয়েছে ফুপির শাড়ি। তুরাগ চাইলেই কিন্তু একটা নতুন লাল বেনারসি কিনে দিতে পারত, কিন্তু তা করেনি। বরং মায়ের আলমারি খুঁজে এই শাড়িটা বের করে দিয়ে এসেছিল। এসব হাবিজাবি চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আওয়াজ কানে আসতেই মাথা তুলে সেদিকে তাকালো তরু। উদম গায়ে শুধু একটা ট্রাউজার পরে বেরিয়ে আসছে তুরাগ। গলায় একটা টাওয়াল ঝোলানো, ফর্সা শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো তরু। এখনো খাটের মধ্যে বসে আছো? এতক্ষণে চেঞ্জ করতে পারতে না শাড়িটা? তুরাগের কথার প্রতি উত্তর না করে খাট থেকে নেমে দাঁড়ালো তরু। এ বাসায় আসার সময় যে ব্যাগে জামা কাপড় নিয়ে এসেছিল সেই ব্যাগটা এই রুমে দিয়ে গিয়েছে সুফিয়া খালা। তরু অন্যদিকে মুখ করেই হেঁটে হেঁটে সেই ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে একটা কালো রঙের 3 পিস খুঁজে বের করলো। সেটা নিয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রায় মিনিট 10 পর ফ্রেশ হয়ে বের হলো তরু। কালো রঙের কাজ করা জামা, সাথে প্লাজো, ওড়নাটা গলায় ঝুলানো, একদম সিম্পল রূপ। ওয়াশরুমের দরজায় থাকতে তরুর দিকে নজর গেল তুরাগের। কিয়ৎক্ষণ সেদিকে তাকিয়ে অন্যদিকে মুখ করে শুতে গেলে নাক গিয়ে লাগলো সোফার সাথে। নাক চেপে ধরে উঠে বসলো তুরাগ। নিজের মাথায় নিজেই চাপড়ালো, কারণ ও যে সোফায় শোয়া ছিল তা প্রায় ভুলেই বসেছিল। আর সে কারণেই তো ঘুরতে নাকে ঘষা লাগলো ফোমের সাথে। তুরাগের এই অবস্থা দেখে ফিক করে হেসে দিল তরু। চোখ বড় বড় করে সেদিকে তাকালো তুরাগ। সেই চোখের দিকে নজর যেতেই তৎক্ষণাৎ হাসি থেমে গেল তরুর। তুরাগ যে রেগে আছে তা ওর মাথায় ছিল না। কিছু না বলে পা টিপে টিপে গিয়ে সোফার সামনে দাঁড়ালো। তুরাগের উদ্দেশ্যে বলল, এটা আপনার বাসা, বেডও আপনার। আপনি চাইলে বেডে শুইতে পারেন, আমি সোফায় শুতে পারবো, সমস্যা হবে না। আর ইউ শিওর? হুম। তুরাগ আর কোনো কথা না বাড়িয়ে নেমে গিয়ে শুয়ে পড়ল বেডে। সেদিকে পলকহীন কিছু সময় তাকিয়ে রইল তরু। মনে মনে হয়তো আশা করেছিল তুরাগ বলবে, আমি সোফায় শুই, তুমি বরং বেডে শোও। তা না বলে তরুর এক বলাতেই নিজে গিয়ে বেডে শুয়ে পড়ল। এখন তরু কি করবে? নিজের বোকামের জন্য আবার মাথা চাপড়াতে মন চাচ্ছে। এই বেটা তো একটা নিরামিষ, এক নারীতে আসক্ত পুরুষ মানুষ। সে কেন তরুর কথা ভাববে?
এটা কেন আগে মাথায় এলো না? তাহলে কখনোই তাকে বলতো না বেডে শোয়ার জন্য। নিজেকেই নিজে মনে মনে গালমন্দ করে সোফায় শোয়ার প্রস্তুত নিল তরু। সোফার হাতলে মাথা রেখে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো গড়িয়ে ফ্লোর অবধি পৌঁছালো, যা থেকে তখনও পানি ঝরছে। সেই পানিতে ফ্লোর ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তরুর। সে মগ্ন হলো জীবনের হিসাব মেলাতে। এই দুদিন এই ঝড়ঝাপটা গেল তাদের ওপর। জীবনের মোড় কিভাবে ঘুরে আজ ওই পরিস্থিতি এলো তা ভাবতেই মগ্ন হলো। ফ্ল্যাশব্যাক। তারামন বিবিকে কোনোভাবেই মানানো যায়নি। তিনি তার কথায় অটল। এদের বিয়ে না দেওয়া অবধি তিনি পানি অবধি শুয়ে দেখবেন না। জেদের বর্ষবর্তী হয়ে অসুস্থ হলেন, তবুও হার মানলেন না। শাশুড়ির এমন অবস্থা দেখে ভড়কালো তহমিনা। এরকম করার কোনো কারণ খুঁজে পেল না। সেই শুরু থেকেই এই ফ্যামিলির এক একজনের মন বুঝতে পারেনি তহমিনা। মায়ের অসুস্থতায় নরম হলেন নুরুল ইসলাম। তার উপরে কথা বলে তেমন সুবিধা করতে পারেন না তহমিনা। স্বামীর ওপর জোর খাটানোর চেষ্টা করেও লাভ হয়নি। তিনি তার মায়ের কথায় রাখবেন। এদিকে তুরাগকে মানানো ছিল একটা চ্যালেঞ্জ, তবে তা সম্ভব হয়েছে মিথিলার মায়ের জন্য। গত পরশুদিন বিকেলের দিকে তায়েব সাইয়েদের সাথে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। সেই মুহূর্তে তুরফা তহমিনার কাঁধে ভর করে বাসায় প্রবেশ করছিলেন মিথিলার আম্মা। এক সময় তিনি চাইতেন যার জন্য তার মেয়ের এমন অবস্থা হয়েছে সে যেন তার মেয়ের দায়িত্ব নেন। কিন্তু এই মুহূর্তে মিথিলার আম্মা ছিল পুরো ভিন্ন রূপ। তিনি যেন তুরাগকে সহ্যই করতে পারছিলেন না। তিনি কাট গলায় জানিয়ে গেছেন, মিথিলা যদি সুস্থও হয় তিনি বেঁচে থাকতে তুরাগের সাথে কোনোদিন বিয়ে সম্ভব নয়। তুরাগ যদি এরকম কথা আর মুখেও তোলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেন, সাথে মিথিলাকেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কারণ এই ভালোবাসা নামক অভিশাপ পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এই একটা মাত্র কারণে আজ মোহনা আমাদের মাঝে নেই। তিনি এই বিষয়টা আর একটু সামনে এগোতে দেবেন না। তুরাগের চোখের পানি তাকে টলাতে পারেনি। দুই মেয়ে স্বামী সব হারিয়েছেন তিনি, তখন কঠিন পাথরে পরিণত হয়েছেন। তার কঠোরতা, ফ্যামিলি প্রেশার, বাবার চাওয়া, নানুর অসুস্থতা সব মিলিয়ে অবশেষে তুরাগ হার মানে। কতদিন আর যুদ্ধ চালিয়ে যাবে সবার সাথে? অসুস্থ নানুর হাত ধরে বলে এসেছিল তরুকে দেখে রাখবে। এরপর শুধু পরিবারের মানুষজনের সামনেই কাজী এসে বিয়েটা সম্পন্ন করেছিল। তহমিনা বেগম পুরো নিশ্চুপ হয়ে আছেন। তিনি এসব একটাবারের জন্যও তরুর সামনে আসেননি। না কোনো আগ্রহ ছিল এই বিয়েতে, তা নিয়ে এক প্রকার মন খারাপ ছিল। তার উপর সবার অগোচরে তুরাগ যা বলার তা তো বললই। ফ্ল্যাশব্যাক এন্ড। জীবনের নতুন মোড়টা হুট করে হয়ে গেল। এখন ভবিষ্যতে কি হতে চলেছে তা জানা নেই কারোই। সবাই তো আশা করে আছে যে একবার বিয়েটা যখন হয়েছে তখন সবকিছু আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু আদৌ কি কিছু ঠিক হবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তরু মুখ ঘুরিয়ে তুরাগের দিকে ফিরল। তুরাগ ওর দিকে মুখ করে শোয়া ছিল। তরু তাকাতেই চোখাচোখি হলো। তরুকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না। আচ্ছা, আমরা কি ভুল করলাম? মিথিলা আপু যদি ফিরে আসে তবে সে যদি আমাদের ভুল বোঝে, কি হবে সামনে জানি না আমি। সে আসলে কি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? জবাব দিল না তুরাগ। কিছু সময় দুজনেই নীরব রইল। চোখের কোণে পানি জমল তরুর। সবকিছু আসলে এতটা সহজও নয়। কোনো নারী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। তবুও তরু নিজেকে মিথ্যে সান্ত্বনা দেয় যে, তুই তো সব জানতি তরু, তবুও তো বিয়েতে মত দিয়েছিস, এখন কেন কষ্ট পাচ্ছিস? ঘুমিয়ে পড়েছো? তুরাগের কণ্ঠ কানে আসতেই হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। জানালার পর্দা গলিয়ে ভেতরের মিষ্টি আলো চোখের পাতার ওপর পড়তেই ঘুমে ব্যাঘাত ঘটল তুরাগের। গায়ে থাকা পাতলা কাঁথাটা টেনে চোখ অবধি টেনে নিল। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু দম বন্ধ হয়ে আসতে লাগলো। মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস একদমই নেই। কাঁথাটা টেনে আবার নামিয়ে ফেললো, আর সাথে সাথেই চোখে পানির ফোঁটা এসে পড়ল। চোখ মেলে তাকালো তুরাগ। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের উপরেও কিছু পানি পড়ে আছে। বিন্দু বিন্দু পানিগুলো শিশিকণার ন্যায় মনে হচ্ছে। পানির উতস খোঁজার জন্য চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো তুরাগ। কিছু সময়ের জন্য যেন থমকে গেল। সদ্য স্নান শেষ করে আসা রমণীর ড্রেসিং টেবিলের সামনে বসে তার কোমর সমান ছাড়িয়ে রাখা রেশমি কালো চুলে হাত দিয়ে ঝাড়া দিয়েছেন, যাতে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়।
নয়তো এত বড় চুল মুছতে মুছতেই টাওয়াল ভিজে চুপচুপে হয়ে যাবে। তার এহেন কর্মকাণ্ডে যে কারো ঘুমে ব্যাঘাত ঘটেছে সেদিকে খেয়াল নেই। সে আপন মনে চুলগুলো মুছে যাচ্ছে। চুলের আগা বেয়ে শিশির বিন্দুর ন্যায় পানিগুলো টুপটুপ করে নিচে পড়ছে। মাত্রই গোসল সেরে বের হওয়ার সদ্য ফোটা কোনো গোলাপের ন্যায় মনে হচ্ছে তরুকে। তার এই রূপে কিছু সময়ের জন্য থমকালো তুরাগ। পর মুহূর্তেই কিছু একটা মাথায় আসতে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে খ্যাক করে উঠল তরুর উপরে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? এখানে যে একজন মানুষ ঘুমিয়ে আছে সেদিকে হুঁশ নেই? দেখো, দিয়েছো তো আমার মুখটা ভিজিয়ে। সকালবেলায় এরকম তিক্ত কণ্ঠস্বর শুনে মেজাজ খারাপ হলো তরুর। তবুও দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এই লোকের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। তাই একটু রসিকতা করেই ভালো করে তুরাগের মুখ পর্যবেক্ষণ করে বলল, আমি তো আপনার ভেজা মুখ দেখতে পাচ্ছি না, তবে আমি আপনার মুখ ভেজালাম কখন? স্বপ্ন দেখেছেন বোধহয়। তরুর শান্ত গলা শুনে দমে যায় তুরাগ। না, এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এ মেয়ে বোধহয় ঝগড়াটি করতে পারে না। তুরাগ নির্লজ্জের ন্যায় আবারও প্রশ্ন করল, সকাল সকাল গোসল করার নেই কিছু হয়েছে কি কাল রাতে? এই, এক মিনিট। আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার ইজ্জতে হাত বাড়িয়েছো তুমি, তাই না? তুমি তো আচ্ছা নির্লজ্জ মেয়ে লোক। এবার তরু আর শান্ত না থেকে নিজেকে খ্যাক করে উঠল। আপনি নির্লজ্জ পুরুষ, এভাবে কথা বলার কি আছে? আর আমি এমনি এমনি সব করিনি, তুরফাপু এসেছিল, সে বলে গেছে। আপনিও গোসল করে আসুন, একসাথে নিচে যাব। সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে। তুমি নিজে নিজে যেতে পারো না? আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি কি তোমাকে কোলে নিয়ে যাব নাকি? আমার নিজস্ব পা রয়েছে, আর কারোর কোলে উঠতে আমার বয়েই গেছে। আমি নিজেই যেতে পারবো। হসপিটালে যাবেন বলেছিলেন কাল রাতে। এরপর কালাম ভাইয়ের সাথে দেখা করবেন। অনেক মজা, অনেক কাজ। আগে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি করুন। তরুর মুখে হাসপাতালের কথা শুনতেই মুহূর্তের মধ্যে হাসি হাসি মুখটাই বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ বোধহয় সেসবে ভুলেই ছিল। মিথিলার কথা মাথায় আসতেই মস্তিষ্ক বারবার জানান দিল, তুই ভুল করেছিস তুরাগ, ঠকিয়েছিস তুই, অন্যায় করেছিস তুই, এর ফল তোকে ভোগ করতে হবে। মস্তিষ্কের কথাগুলো যেন সামনে থেকে কেউ বলছে, এমন মনে হতে লাগলো তুরাগের। মুহূর্তেই তরুর প্রতি রাগ চলে এলো। বিছানা থেকে নেমে দাঁড়ালো। গটগট পায়ে এগিয়ে এলো তরুর সামনে তুরাগকে দাঁড়াতে দেখে বসা অবস্থায় মুখ তুলে তুরাগের দিকে তাকালো তরু। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তুরাগ। শক্ত করে হাতের কঞ্জি চেপে ধরল। চিনচিনে ব্যথা অনুভব করলো তরু, তবে হাত ছাড়ানোর চেষ্টা করলো না। মুহূর্তের মধ্যে রূপ বদলানোটা একধানে তাকিয়ে তাকিয়ে দেখছে তরু। তুরাগ ভেতরে তোলপাড় চলছে তা বুঝতে পারে তরু, তবে সেই তোলপাড়ের ক্ষত কতটা গভীর তা অনুভব করতে পারে না। একজনের কষ্ট অন্যজন কখনোই উপলব্ধি করতে পারে না। মুখে যদিও বলে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে সেটা প্রকৃত সত্য কথা নয়। বসার টুল থেকে একটানে তুলে দাঁড় করালো তরুকে। তুরাগের হাত টেনে দেওয়ায় তরুও উঠে দাঁড়ালো। হাত টানতে টানতে রুমের বাহিরে নিয়ে গেল তরুকে। তরুও বিনা বাক্যে ব্যয়ে তুরাগের পায়ের সাথে পা মেলাই। তরুকে রুমের বাহিরে এনে মুখের ওপর দরজা আটকে দেয়। তরুর দৃষ্টিতে ভেসে ওঠে সেদিন রাতের স্মৃতি। যে রাতে তুরাগ খাবে না, তারপরেও জোর করাই রুম থেকে বের করে এভাবে মুখের ওপর দরজা আটকে দিয়েছিল। সেদিন অপমানে কান্না চলে এসেছিল, তবে আজ কেন কান্না আসছে না? সবটা যেন একদম স্বাভাবিক মনে হচ্ছে। নিজেকে অনুভূতি শূন্য লাগছে। মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে, তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস তরু। এভাবে কোনো সংসার হয় না। স্বামী যদি স্বামী না থাকে, সে বিয়ে করেও অন্য মেয়ের প্রেমে অন্ধ থাকে, সেখানে কিসের সংসার হবে? বন্ধ দরজার সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তরু। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। মস্তিষ্ক যখন কোনো কিছু নিয়ে চিন্তায় মগ্ন থাকে, তখন এই কাজটা তরু প্রায়শই করে থাকে। তরু নিজের মনকে বোঝায়, বিয়ের পরে সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে। বিয়ে মহান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানোটা খারাপ কিছু নয়। তবে তরুণ কেন মনে হচ্ছে এখন যা কিছু হচ্ছে সব কিছু মিথ্যা? এগুলো একটা স্বপ্ন। ঘুম ভাঙলে যেন এসব মিথ্যা হয়ে যায়। জীবনটা যেন একদম স্বাভাবিক থাকে। এসব আকাশকুসুম চিন্তা ভাবনার মাঝেই
কাঁধে কারো হাতের স্পর্শ লাগতেই চমকে ওঠে তরু। ভাবনার জগৎ থেকে ফিরে আসে বাস্তবে। দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে পেছনে তাকাই। তরুর কাঁধে হাত, দাঁড়িয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তুরফা। তুরফাকে দেখে ঘুরে তুরফার দিকে তাকায় তরু। কি ব্যাপার পিচ্ছি পুতুল, কাঁদছিলে কেন? না আপু, কাঁদছি না। এই, তুমি এখনো আমাকে কিসব নামে ডাকো বলো তো? আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন তোমার বড় ভাবি। ও আচ্ছা, এখন কি বড় ভাবি বলে ডাকবো নাকি? তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বড় ভাবি? তুরফার রসিকতায় ফিক করে হেসে দিল তরু। তরুর গোমড়া মুখটাই হাসি ফোটাতে পেরে তুরফার ঠোঁটের কোণেও মুচকি হাসির রেখা ফুটে উঠল। তরু বলল, কাটা পানিয়ে আবারও আসলে কেন আপু? তোমাকে নিতে এসেছি, মামি বসে আছে নিচে। যাব, তবে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল। ভাইয়াকে ভিতর থেকে লক করে দিয়েছে? উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো তরু। অবাক হলো না তুরফা। ভাইয়ের এরকম স্বভাবের সাথে অভ্যস্ত সে। তরু এক হাত হাতের মুঠোয় নিল তুরফা। হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে বলতে লাগলো, মিথি কখনো সুস্থ হবে কিনা জানি না, যদি সুস্থ হয়ও তবে কি হবে তাও জানি না। এই পরিবারে আরো বড়সড় কোনো ঝড় আবারও নামবে সেটা আমি অনুভব করতে পারছি। তবে তুমি ভয় পেও না তরু, আল্লাহ তাআলার কাছে ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি যা করেন ভালোর জন্যই করেন, তাই ঘাবড়াবে না কখনো, হাল ছেড়ে দিবে না কখনো। শক্ত হতে হবে তোমাকে। আমার ভাইয়াটা খারাপ মানুষ নয়, তবে মিথিলার অ্যাক্সিডেন্টের পরই এমন উগ্র স্বভাবের হয়েছে। তবে আমার চলে যাওয়ার এখন আবার ওর মাঝে আগের তুরাগ ভাইয়াকে দেখতে পাচ্ছি আমি। আগে চাইতাম ও যেন মিথিলাকে না ঠকায়, এখন আমার মন চাচ্ছে ভাইয়া যেন তোমাকেও তোমার অধিকার থেকে বঞ্চিত না করে। এমন একটা মুহূর্তে আমার কি করা উচিত আমি জানি না। আমিও নিরুপায় বোন, তবে দোয়া করবো আল্লাহর, যেটা উত্তম মনে হয় তিনি যেন সেটাই করেন। কথা বলতে বলতে রুমে ঢুকলো দুজন। হাতের তালু ছেড়ে তরুর হাতের কঞ্জি ধরে বিছানায় বসাতে চায় তুরফা। মনের অজান্তেই উফ শব্দ বের হয়ে যায় তরুর মুখের থেকে। ভীষণ যন্ত্রণা হয় হাতে, তবুও অন্য হাতে নিজের মুখ চেপে ধরে তরু। তুরফা তাড়াতাড়ি তরুর হাত জাগিয়ে হাতের কঞ্জির দিকে তাকাই। খানিকটা জায়গা নীল হয়ে রয়েছে। ফর্সা হাতে নীলচে রংটা কেমন স্পষ্ট যেন দেখা যাচ্ছে। হাত যে কেউ চেপে ধরছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। উত্তেজিত হয়ে যায় তুরফা, কণ্ঠে উত্তেজনা রেখেই প্রশ্ন করে, ভাইয়া করেছে এটা? জবাব দেয় না তরু, তবে তুরফা এতটাও অবুঝ নিশ্চয় নয়। রেগে যায় তুরফা, বলে, ও তোমাকে আঘাত করার সাহস কোথায় পেল? এটা বাবা জানলে কি হবে বলো তো? থাক না আপু, কাউকে বলার দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে এটা। ভালোই বড় হয়ে গেছিস, ব্যথা পেয়ে এখন আর ভ্যা ভ্যা করে কাঁদিস না। মায়ের থেকে আঘাত লুকাতে শিখেছিস। তহমিনার কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে দরজার দিকে তাকায় তুরফা আর তরু। ভয়ে ঢোক গিলে তরু। তার মা কাল থেকে এমনিতেই ভীষণ রেগে আছেন, কথা অবধি বলেননি। এখন আবার এসব দেখে কি করবে কে জানে। টেবিলে তৈরি করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের খাবার। টেবিলে বসে অপেক্ষা করছে সবাই। সবাই আসলেও তুরাগ এখনো অনুপস্থিত। অপেক্ষার অবসান ঘটিয়ে গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো তুরাগ। সবার নজর তখন তার দিকে। সবাই ভেবেছিল তুরাগ ডাইনিংয়ে আসলে একসাথে খেতে বসবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তুরাগ। সবার সামনে এমন আচরণে অপমানে মুখ থমথমে হয়ে যায় তাইয়েব সাইয়েদিয়ের। তিনি পেছন থেকে একবার ডাক দেন তুরাগকে, তবে তুরাগ পাত্তা না দিয়ে বের হয়ে যায়। মেজাজ খারাপ হয় তায়েফের, তবে এই মুহূর্তে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খাবার ছেড়ে উঠে যান তহমিনা। লক্ষ্য করল সবাই। নুরুল ইসলাম কিছু বলতে গিয়েও কথা গলার মধ্যেই গিলে নিল। যা বলার পার্সোনালি বলবেন, সবার সামনে স্ত্রীকে কিছুটু বলাটা ঠিক হবে না। খাওয়া শেষ করে রুমে আসলেন নুরুল ইসলাম। তহমিনা ততক্ষণে বোরকা পরে ফেলেছেন, হিজাব বাঁধায় ব্যস্ত তিনি। পা টিপে টিপে রুমে প্রবেশ করল নুরুল ইসলাম। একদম তহমিনার পেছনে এসে দাঁড়ালো। আয়নায় নুরুল ইসলামের পেছন দেখতে পেল তহমিনা, তবে কিছু না বলে নিজের কাজে মন দিল। শান্ত কণ্ঠে নুরুল ইসলাম জানতে চাইলেন, কি করতে যাচ্ছ? গ্রামে চলে যাচ্ছি।
তরু, তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমার প্রয়োজন নেই তার। সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারে। আজকেই যাবে? এটা কি ভালো দেখায়? এখানে থেকে অপমান হতে চাই না, নিজের বাড়িই ভালো। মাকে কি করব? সে থাকুক এখানে, তার ইচ্ছে তো পূরণ হয়েছে, সেটা চোখ ভরে দেখুক তিনি। আমি আর এখানে থাকবো না। এটা আগে ননদের বাড়ি ছিল, এখন মেয়ের শ্বশুর বাড়ি। সেখানে এভাবে উঠে থাকাটা ভালো দেখায় না। আমি আজই যাব। তুমি যেতে চাইলে যাও, নয়তো মেয়ের শ্বশুর বাড়ি পড়ে থাকো। নুরুল ইসলাম জানতে চাইলেন। কেউ কিছু বলেছে? কে বলল? তোমার মেয়েই তো বলল, এখন সে এদিক সামলাতে পারবে। কখন বলল? একটু আগে তুরফার ঘরে বসে। তার মানে তার শ্বশুর বাড়ি থাকাটা এখন তার পছন্দ নয়। কথাগুলো বলতে বলতে চোখের কোণে জল জমল তহমিনার। নুরুল ইসলাম আর কথা বাড়ালেন না। বলে বলে অনেকদিন আটকেছেন তহমিনাকে, আজ আর বাধা দিলেন না। তহমিনা কষ্ট পেয়েছেন ভীষণ। নুরুল ইসলামেরও খারাপ লাগলো, তবে তিনি তরুর উপর রেগে নেই। বিয়েটা তো তারাই দিয়েছেন। তিনিও শার্ট প্যান্ট পরে নিলেন, তৈরি হলেন যাওয়ার জন্য। ক্ষণিক সময় বাদে বেরিয়ে এলেন বাসা থেকে। তায়েফ, তুরাগ অনেকটা রিকোয়েস্ট করেছেন, তবে তহমিনা এখন আর থাকবে না। নুরুল ইসলাম জানালেন আবার আসবেন। আসার সময় তরু সেখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তহমিনা ভেবেছিল মেয়ে এসে জড়িয়ে ধরে বলবে, আম্মু আমার ভুল হয়েছে। তবে তার আশা আর পূর্ণ হলো না। বিজাতিত হৃদয় নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। এই মুহূর্তে গলা ফাটিয়ে কাঁদতে মন চাচ্ছে তরুর। ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। মন চাচ্ছে ছুটে গিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতে, তবে এই মুহূর্তে নিজেকে শক্ত করতে যাচ্ছে। তহমিনা এখানে থেকে তুরাগের কর্মকাণ্ড সহ্য করতে পারবে না। দেখুন তুরাগ সাহেব, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। ডক্টরের মুখে এমন কথা শুনে অস্থির হয়ে গেল তুরাগ। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কি নিউজ ডক্টর? রোগী কাল রেসপন্স করেছিল। কখন জানাননি কেন? আপনি কি কাল সকালে তার সাথে কোনো কথা বলেছিলেন? মনে করার চেষ্টা করে তুরাগ। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই মনে পড়ল কাল মিথিলার হাত ধরেই কানের কাছে দুঃখ প্রকাশ করেছিল। এ কথাটা চেপে গেলেন তুরাগ। বললেন, হ্যাঁ, কথা তো বলেছিলাম। আপনি চলে যাওয়ার পরে রেসপন্স করেছিল পেশেন্ট। তার হাতের আঙুল নড়তে দেখা গেছে। তার মানে আপনার কথাগুলো তার মস্তিষ্কে বেশ চাপ প্রয়োগ করতে পেরেছে। হোয়াট? শান্ত হন তুরাগ সাহেব। কিভাবে সম্ভব? ও তো ঘুমায়। জি, আপনার কথা সঠিক, তবে আপনি হয়তো এই বিষয়ে অবগত নন যে কোমায় থাকার বিষয়টাও দুই রকম হয়ে থাকে। প্রথমত ব্রেন ডেথ এবং দ্বিতীয়ত ভেজিটেটিভ স্টেট। ব্রেন ডেথ অর্থ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি। এক্ষেত্রে মস্তিষ্কের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর ভেজিটেটিভ স্টেট হলো রোগীর মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু চেতনা দিয়ে বা স্বেচ্ছায় কিছু করতে পারে না। এই পেশেন্টের ক্ষেত্রে বর্তমানে দ্বিতীয় সমস্যাটি হয়েছে। রোগীর কোমায় থাকার যথাযথ কারণ জানা থাকলে এবং দ্রুত চিকিৎসা করা গেলে পেশেন্টের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। আর যদি তা না হয় তবে দুই রকম ঘটনা ঘটতে পারে। এক অবস্থায় আরো অবনতি ঘটে, মৃত্যু ঘটতে পারে। দ্বিতীয়ত ভেজিটেটিভ স্টেটে চলে যেতে পারেন। এর মানে তার শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, রক্তচাপ সবই ঠিক থাকে, তবে সে কোনোদিন আর চেতনা বা জ্ঞান ফিরে পায় না। এই অবস্থায় রোগী দীর্ঘদিন থেকে যেতে পারে অথবা মারাও যেতে পারে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই কোমায় থাকাটা ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছেন। তার মস্তিষ্ক সজাগ, তবে তিনি চেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। আর এই পেশেন্ট কোনোদিন চেতনা ফিরে পাবেন না। ডক্টরের কথা আর শোনার ধৈর্য হলো না তুরাগের। তার হৃৎপিণ্ডটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এরকম কিছু হওয়ার কি খুব দরকার ছিল? মিথিলাকে যখন তার জীবনে ফিরবেই না, তবে এরকম অবস্থায় কেন ফেলে গেলেন? এই কষ্ট কি সহ্য করার মতো? আর কোনোদিন চেতনা ফিরে পাবে না মিথিলা। কথাগুলো কানে বাজছে বারবার। হঠাৎ রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে ডক্টরের কলার চেপে ধরে চিল্লিয়ে বলে, আমাকে এখন কেন জানাচ্ছেন? আগে কেন জানালেন না? ডক্টর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। ওয়ার্ড বয় এগিয়ে এলো তুরাগকে ধরতে। সেই মুহূর্তে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। ডক্টরের কলার ছেড়ে দিল তুরফা। পেছনে তাকিয়ে দেখলো শাহানা বেগম নিচে বসে পড়েছেন। তার দু হাত এখনো তুরফা তরুর দখলে। তারা দুজনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। শাহানা বেগমকে তোলার চেষ্টা করছেন না।
শাহানা বেগম হাউমাউ করে কেঁদে দিলেন। তার কান্নার শব্দ কানে আসতেই হুঁশ হলো তুরফা তরুর। তারা দুজনও শাহানার পাশে বসে পড়লেন। সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের জানা নেই। এতদিনও ক্ষীণ আশা ছিল তা যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। সামনে এগিয়ে এলো তুরাগ। তরুর মাথা নত তখনও। তুরাগ তুরফাকে উদ্দেশ্য করে বলল, তোরা কেন এসেছিলি? ভাইয়া, তুমি ভুলে গেলে একদিন পর থেরাপি দেওয়া লাগে খালাম্মাকে। আজও ডেট ছিল, তাই এসেছিলাম। খালাম্মা মিথির অবস্থা জানতে এই ডক্টরের কাছে আসতে যাচ্ছিল, তাই এসেছি। আমরা জানতাম না তুমি এখানে। কথাগুলো বলেই মাথা নিচু করে নিল তুরফা। তুরফান নিজেরও কান্না পাচ্ছে। এ কিরকম পরিস্থিতির সৃষ্টি হলো। অবাক হয় তুরফা। আজ সকালেও মনে মনে বলছিল, আল্লাহ পথ দেখাও। এরকম দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, একটা পথ দেখাও। আল্লাহ মনে মনে আওড়ানো কথাগুলো শুনেছেন। খেয়াল হতেই নিজেই নিজের মনকে সি সি করে। কী সব ভাবছে সে। তুরফা ভাবে চারপাশে মানুষ জড়ো হচ্ছে, শাহানা বেগমকে শান্ত করতে হবে। তরু আর তুরফা দুজন মিলে টেনে তোলে শাহানা বেগমকে। শাহানা বেগম হুঁশ হারিয়েছেন ততক্ষণে। দুজন ধরে ধরে গাড়ি অবধি নিয়ে আসে তাকে। ব্যাক সিটে শুইয়ে দেন তাকে। বাসায় যাওয়া জরুরি আগে। তরু বসে কোলের ওপর শাহানার মাথা নিয়েছে। তুরফার ড্রাইভারের পাশে সিটে বসলো। তুরাগ যাবে না এখন, কেবিনে যাবে একবার। কি অবস্থা দেখতে। গাড়ি স্টার্ট দিয়ে দৃষ্টিসীমা অতিক্রম করে। তুরাগ বাকরুদ্ধ হয়ে এই কম বয়সে দুটো মেয়ের দায়িত্ববোধ নিয়েছে। মা না থাকায় আজ এদেরকে কত ঝড় ঝাপটা সামলাতে হচ্ছে। ক্ষণিক সময়ের জন্য তরুর প্রতি কৃতজ্ঞ হয় তুরাগ। পা বাড়ায় আবারও ভেতরের দিকে। আইসিইউ এর সামনে থমকে দাঁড়িয়ে থাকে তুরাগ। বুক ফেটে যাচ্ছে। এই মানুষটা আর কখনো চেতনা ফিরে পাবে না ভাবতেই বুক চিরে কান্না আসছে। হৃৎপিণ্ডটা জ্বলছে। মিথিলার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেরিয়ে আসে তুরাগ। পেছন ফিরে তাকায় না। মনে মনে বলে, আর আসবে না এখানে। এই অসহায় মুখটা দেখার সাহস আর তার নেই। শার্টের গোটানো হাতায় চোখের জলটুকু মুছে ফেলার চেষ্টা করে তুরাগ। তবে মনটা আজ ভীষণ ছটফটে। কোনোভাবেই যেন শান্ত হচ্ছে না। রাত দুটো বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুরাগ আসার অপেক্ষা করছে তরু। তুরাগের বেলকনি থেকে গেটটা দেখা যায়। তুরাগ গেট দিয়ে ঢুকলেই এখান থেকে দেখা যাবে, তাই এখানেই দাঁড়িয়ে আছে। সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে আসছে, তাও ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। মিনিট দশেক পরে দেখা মেলে তুরাগের। হাঁটতে পারছে না ঠিক মতো, পা টলছে, বেঁকিয়ে পড়ছে। তুরাগ আজ কোথায় গিয়েছিল তা বুঝতে বেগ পেতে হয় না তরুর। দৌড়ে নিস্তলায় আসে তরু। তুরাগ ততক্ষণে সদর দরজার সামনে চলে এসেছে। তরুকে সামনে পেয়ে তরুর গায়ে ঢলে পড়ে। তরু কোনো মতে দরজা লাগিয়ে ধরে ধরে উপরে নিয়ে যায়। বিছানায় বসাতেই সেখানে শুয়ে পড়ে তুরাগ। তুরাগকে রেখে জোরে জোরে শ্বাস টানে। এতটুকু আসতেই হাঁপিয়ে গেছে। তুরাগের মতো স্বাস্থ্যবান বলবান পুরুষ মানুষকে তরুর মতো ছোট খাটো একটা মেয়ে এতগুলো সিঁড়ি পেরিয়ে এনেছে, এটা কি চারটেখানি কথা? তরু লক্ষ্য করলো ঘামে ভিজে আছে তুরাগের শার্টটা। তরু যায় তুরাগের শার্টটা খুলে দিতে। সবগুলো বোতাম খুলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তরুর হাতখানা চেপে ধরে তুরাগ। যেখানে হৃৎপিণ্ড থাকে ঠিক সেই বরাবর তরুর হাতটা চেপে ধরে তুরাগ। কেঁপে ওঠে তরু। এরকম অনুভূতি এই প্রথম। কোনো পুরুষ মানুষকে এরকমভাবে কাছে থেকে লক্ষ্য করা হয়নি, তাই লজ্জাও লাগছে তরুর। তখন নেশালো কণ্ঠে তুরাগ ডাক দেয়, তরু, তরু শুনছো? আমার ঠিক এই জায়গাটা খুব জ্বলছে। আমি কি করব বলতে পারো? তুমি কি আমার কলেজাটা ঠান্ডা করে দিতে পারবা তরু? তুরাগের নেশালো কণ্ঠে বারংবার কেঁপে ওঠে তরু। কি বলবে এখন তরু? তরু চাই হাতটা সরিয়ে নিতে, কিন্তু পারে না। তুরাগ আরো জোরে ধরেছে হাতটা। রাতের নিস্তব্ধতা কেটে গিয়েছে বেশ কিছু সময় হলো। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। মিষ্টি সুমধুর কণ্ঠধ্বনিতে ঘুম ভেঙে গেল তরুর। ঘুম ভাঙতে নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করলো। তার মাথা বালিশে নেই। সে মাথা তুলে দেখার চেষ্টা করলো কোথায় আছে। মাথা তুলেই লজ্জায় চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল তুরাগের লোমশ বুক। চোখ বন্ধ করে আবার কিছু সময় পড়ে রইল আগের মতো। চোখ সম্মুখে ভেসে উঠল গতকাল রাতের কিছু দৃশ্য। তুরাগ ড্রিঙ্ক অবস্থায় কাছে টেনে নিয়েছিল। প্রথমে চেয়েছিল বাধা দিতে,
পর মুহূর্তে কিছু একটা ভেবে বাধা দিল না তুরাগকে। স্বামীর আহ্বানে সাড়া দেওয়াটা পাপের নয়, কিন্তু এখন বেশ লজ্জা লাগছে। কাল রাতে তো তুরাগ ড্রিঙ্ক ছিল, কিন্তু এখন এখন তো সজ্ঞানে থাকবে। এটা ভেবেই লজ্জায় চোখ খিসে বন্ধ করে নিল তরু। তখনই কানে ভেসে আসলো তুরাগের কণ্ঠ। কিছু একটা বলার চেষ্টা করছে। মাথা তুলে সেদিকে তাকালো তরু। তুরাগ কি বলেছে বোঝার চেষ্টা করলো, কিন্তু কথাগুলো অস্পষ্ট। কানটা এগিয়ে নিল তুরাগের মুখের সামনে। বোঝার চেষ্টা করলো তুরাগ কি বলার চেষ্টা করেছে। আস্তে আস্তে কথাগুলো স্পষ্ট হলো। যেও না মিথিলা, প্লিজ যেও না। অস্পষ্ট স্বরে বলা কথাগুলো বুকের মধ্যে যেন তীরের মতো বিঁধছে। কিছু সময় আগেও তুরাগকে নিয়ে ভাবা অনুভূতিগুলো ধীরে ধীরে যেন ফিকে রং ধারণ করেছে। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল তরু। বেডশিটটা টেনে নিয়ে তা জড়িয়ে উঠে গেল তুরাগের পাশ থেকে। প্রায় ঘন্টাখানিক সময় পরে ঘুম ভাঙল তুরাগের। বোঝার চেষ্টা করলো কোথায় আছে। চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিজের রুমেই আছে। পুরো শরীর ব্ল্যাঙ্কেটে আবৃত। উঠে বসলো তুরাগ। নিজের দিকে নজর যেতেই আটকে উঠল। এক সুতো কাপড়ও নেই। নিজেকে আবার ব্ল্যাঙ্কেটে আবৃত করে নিল। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করলো তরু কোথাও আছে কিনা। না, তরুকে কোথাও দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ছাড়ল তুরাগ। মনে করার চেষ্টা করতে লাগলো কাল কি হয়েছিল। অস্পষ্টভাবে মনে পড়েছে, তবে পুরোপুরি কিছুই মনে করতে পারছে না। সব কিছুই আবছা লাগছে। মাথা চেপে ধরল তুরাগ। কোনো মতে সবটা মনে করতে পারছে না। ব্ল্যাঙ্কেটে জড়িয়েই চলে গেল ওয়াশরুমে। পুরো রুম খুঁজে কোথাও পেল না তরুকে। বেলকনির দরজাও লাগানো, তার মানে ওখানেও যায়নি। দৌড়ে ছাদে গেল তুরাগ। না, ছাদেও নেই। ঘাবড়ে যায় তুরাগ। অবচেতন মন বারবার জানান দিচ্ছে তরু হয়তো চলে গেছে। কাল রাতে হয়তো ভুল কিছু হয়ে গেছে তরুর সাথে। বারবার এটাই মনে হচ্ছে যে তরু এ বাসায় নেই। কি করবে তুরাগ? তরুকে স্ত্রীর অধিকার না দিলেও তরু তার স্ত্রী। তাকে দেখে রাখাটাও দায়িত্ব। পাগুলো যেন অসাড় হয়ে আসছে। নিচে নেমে যাওয়ার শক্তি পাচ্ছে না। পা টেনে টেনে নামলো নিচে। উদ্দেশ্য তুরফার রুম। এখন তরুর কথা জিজ্ঞেস করার মতো তুরফা ছাড়া আর কাউকে নিরাপদ মনে হলো না। তুরফার রুমের সামনে এসে দাঁড়িয়ে রইল কিছু সময়। মনে সাহস জুগিয়ে টোকা দিল তুরফার দরজায়। কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খোলার আওয়াজ এলো। তুরাগ মনে মনে গুছিয়ে নিল কিভাবে তুরফাকে তরুর কথা জিজ্ঞেস করবে। কিন্তু তুরাগকে অবাক করে দিয়ে দরজা খুলল তরু। তরুকে দেখে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কি জিজ্ঞেস করবে খুঁজে পেল না। সময় নিয়ে জিজ্ঞেস করলো, তুরফা কোথায়? আপু ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, তুমি রুমে আসো, কথা আছে। কথা আছে? কথা শুনে চমকালো তরু। এখন আবার কি জিজ্ঞেস করবে এই লোক? কাপা কাপা পায়ে হেঁটে আসে তুরাগের পিছু পিছু। তুরাগ রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়েছিল। তরু রুমে ঢুকতে এই দরজার সিটকিনি টেনে দিল। কেঁপে উঠল তরু। তরু তবুও মনকে শক্ত করলো। কিছু বলবে না মানে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুমের মাঝ বরাবর। তরু, চোখ খিসে বন্ধ করে রেখে মনে মনে আল্লাহর নাম জপ করছে তরু। আর খুব করে চাইছে তুরাগ যেন গতকালের বিষয়ে কিছু জিজ্ঞেস না করে। তরু তাকাও আমার দিকে। এবার বিনা বাক্য ব্যয়ে তুরাগের দিকে ঘুরে তাকালো তরু। আমি কিছু জিজ্ঞেস করব তোমাকে। কাল রাতে কি? তুরাগকে কথা শেষ করতে না দিয়েই তরু বলা শুরু করে। কাল আপনি হয়তো স্যাড ছিলেন, তাই প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছেন, অনেক রাতে বাসায় ফিরেছেন। আমি আপনাকে রুমে এনে শুয়ে দিয়েছি, আর কিছু না। সত্যি কি তাই? হ্যাঁ হ্যাঁ। তবে বেডশিট কেন চেঞ্জ করেছো? মেজাজ খারাপ হয় তরুর। এই বেডা এমন খবিস কেন? কি হলো? আপনি বমি করেছিলেন তাই চেঞ্জ করে দিস। ও আচ্ছা, তাহলে ড্রেস? বমি করেছেন বলেই। লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছো নাকি? এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তরুর। নির্লজ্জ লোক। সেখান থেকে পালানোর পথ খুঁজছে তরু। আচ্ছা, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। বাবাও তো আজ অফিস যাবে মনে হয়, আমি দেখে আসি। ব্যস্ত পায়ে রুম ছাড়ে তরু। তরু বেরিয়ে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ে তুরাগ। মাথায় একদম কাজ করছে না।
আফসা আফসা যে মুহূর্তগুলো মনে পড়ছে সেগুলো একদম বাস্তব মনে হচ্ছে। এদিকে তরু বলছে অন্য কথা, এদিকে হসপিটালের এরকম নিউজ, মাথা পুরো হ্যাং হয়ে আছে। এই মুহূর্তে কি করা উচিত তুরাগের? মনে মনে মিলাতে থাকে অনেক হিসেব। এভাবেই পার হয়ে যায় অনেক সময়। এক প্রকার ভাবনার মাঝেই ডুবে মাঝে তুরাগ। হঠাৎ করে চিৎকারের শব্দ কানে আসতেই ভাবনা থেকে বেরিয়ে আসে তুরাগ। কণ্ঠটা তরুর মনে হলো। তুরাগ আবারও কান খাড়া করে রাখে শোনার জন্য। আসলে কি ঠিক শুনেছে নাকি ভুল? আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তবুও কি হয়েছে দেখার জন্য রুম থেকে বের হয় তুরাগ। রুমের সামনে আসতেই শাহানা বেগমের রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যায়। সেদিকে পা বাড়ায় তুরাগ। রুমের সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। ফ্লোরে পা বিছিয়ে বসে আছে তরু। তুরফা অবু হয়ে সামনে ফু দিয়ে যাচ্ছে তরুর পায়ে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করতেছে তরু। চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে নামছে। এরকম দৃশ্য দেখে খারাপ লাগে তুরাগের। কিন্তু কি হয়েছে এখানে সেটা বুঝে উঠতে পারছে না। দ্রুত পায়ে রুমের ভেতর প্রবেশ করে তুরাগ। তুরফাকে সরতে বললে বিনা বাক্য ব্যয়ে সরে যায় তুরফা। তরুর পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের পাতা লাল হয়ে গেছে। পড়েছে? ভাইয়া। আইস কিউব লাগিয়েছিস? না। গাধি, তাড়াতাড়ি আইস কিউব নিয়ে আমার রুমে আয়। পুড়ে গেলে ঠান্ডা কিছু লাগাতে হয়, জানিস না? তুরাগের আদেশ মতো তাড়াতাড়ি আইস কিউব আনতে ছুটে যায় তুরফা। নুয়ে পাজা কোলে তুলে নেয় তরুকে। বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে, সে সময় কিছু তিক্ত কথাই পা দুটো থামিয়ে দেয় তুরাগের। আমার মেয়েটা হসপিটালে ওভাবে পড়ে আছে, আর তুমি বউকে নিয়ে ফুর্তি করতেছো? ভালোই, সব পুরুষ মানুষ এক। তুমি কোনোদিন আমার মেয়েকে ভালোই বাসনি। আমার মেয়েটাই বোকা। ওর এখন এসে দেখা উচিত, তার প্রিয়তম এখন অন্য মেয়ে নিয়ে ব্যস্ত। কথাগুলো শুনে চোখ বন্ধ করে নেয় তুরাগ। জোরে শ্বাস নিয়ে কিছু বলার জন্য উদ্যোগ হতেই শার্টের কলার খামচে ধরে তরু। তরুর দিকে তাকাতেই মাথা নাড়িয়ে না বোঝাই। নিজেকে শান্ত করার চেষ্টা করে তুরাগ। পা বাড়ায় রুমের দিকে। আগে পায়ের ব্যবস্থা করতে হবে, মেয়েটা কষ্ট পাচ্ছে। বিছানার উপর চোখ বন্ধ করে বসে আছে তরু। তার সামনেই হাঁটু মুড়ে বসে পায়ে আইস কিউব লাগিয়ে দিচ্ছে তুরাগ। তার পাশেই দাঁড়িয়ে আছে তুরফা। ওর পা পুড়লো কিভাবে? গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে ওঠে দুজনই। তুরফা আমতা আমতা করে বলে, এমনি। এমনি কিভাবে পুড়েছে, সত্যিটা বল। আসলে ভাইয়া, ওই আন্টির জন্য গরম স্যুপ করে নিয়ে গেছিল তরু। তিনি কাল থেকে কিচ্ছু খাননি, এখনো খাবেন না বলছিলেন। তাই তরু জোর করে, আর তখনই তিনি হাত ঘুরিয়ে স্যুপের বাটি ধাক্কা দেয়, আর সেটাই পায়ে পড়ছে। হাত মুঠো করে নেয় তুরাগ। মানুষ এরকম অকৃতজ্ঞ কিভাবে হয় ভেবে পাচ্ছে না তুরাগ। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে শাহানা বেগমের প্রতি। বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক করে এখনই শাহানা বেগমের রুমে যাবে। জানতে চাইবে তিনি এরকম কেন করলেন। উল্টো ঘুরে দরজার দিকে হাঁটা ধরতেই পেছন থেকে হাত টেনে ধরল তরু। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আপনি তাকে কিছু বলবেন না, অনুরোধ রইল। জবাব দিল না তুরাগ। তরুই আগ বাড়িয়ে বলল, দেখুন, তার অবস্থা এখন ভালো নয়। দুটো মেয়ে তার, একজন তো নেই আর একজন বেঁচে থেকেও নেই। এই জিনিসগুলো তার মস্তিষ্কে ভীষণভাবে এফেক্ট ফেলেছে, এজন্য এরকম উগ্র আচরণ করেছে। আপনি দয়া করে তাকে কষ্ট দিয়ে কিছু বলবেন না। সে অন্য কারোর সাথে মিসবিহেভ করে না, তোমার সাথেই কেন করলো? সে যদি তোমাকে অপছন্দই করে তাহলে সেদিন আমাকে কেন বলেছিল বিয়ে করার জন্য? আমি তো বিয়ে করতে চাইনি। তিনি সেদিন কেন জোর করেছিলেন, আর আজ কেন আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করবে? তুরাগের মুখে আমার স্ত্রী কথাটা শুনে যেন একটা ধাক্কা খেলো তরু। এতটাও আশা করেনি। আমি জানি এর উত্তর। তুরফার কথায় তুরাগ তরু দুজনে ঘুরে তাকাই। সমস্যাটা জানতে চাই, কেন? সেদিন আন্টি হসপিটালে থাকা অবস্থায় বাবা গিয়েছিল হসপিটালে। সে কথা বলেছে আন্টির সাথে, বাবা তাদের সমস্ত দায়িত্ব নেবেন, ভরণ পোষণ, চিকিৎসা খরচ, এভরিথিং। এর জন্য বাবার শর্ত তাকে মানতে হবে, আর তা যদি না হয় তবে কোনো না কোনোভাবে ভাইয়াকে তাদের থেকে সরিয়ে নিবে। সেই ভয়ে সেদিন তিনি রাজি হয়েছিল তোকে বোঝাতে, তবে তিনি মন থেকে চাননি তোর বিয়েটা। তুরফার কথায় চোখ বন্ধ করে ফেলেন তুরাগ। জোরে শ্বাস নেয়, আবার দম ফেলতে থাকেন। নিজের রাগকে সামলানোর চেষ্টা।
এই মুহূর্তে কি এক জাতাকলে পড়ে গেছে। ভীষণ রাগ হচ্ছে বাবার প্রতি, নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। একের পর এক ভুল কাজ করেই চলেছে। রাগে গসগস করতে করতে বেরিয়ে যায় তুরাগ। এই মুহূর্তে নিজেকে মেরুদণ্ডহীন মনে হচ্ছে। শাহানা বেগম বাদে সবাই উপস্থিত রয়েছে বসার ঘরে, অপেক্ষা করছে তুরাগের ফেরার। একটা বাজতে চলল, তখনও তুরাগের ফেরার নাম নেই। কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি, কিন্তু তুরাগ আসছে না। ফোন দিলে ফোনও রিসিভ করছে না। চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তায়েব সাইয়েদের। তুরফার পাশে কাসুমাসু হয়ে বসে আছে তরু। তায়েব সাইয়েদ উঁচু কণ্ঠে মেয়ের কাছে জানতে চাইলেন, বাসায় কি ঝামেলা করে গেছে ও? প্রথমে ঠিক করলো সবটা খুলে বলবে তুরফা, কিন্তু তরু হাত চেপে ধরল, বলতে দিল না। কিন্তু তায়েব সাহেবের প্রশ্নে অবশেষে বাধ্য হলে বলে দিতে তুরফা। তায়েব সাহেবের চিন্তা যেন এত আরো বেড়ে গেল। তুরাগ এমনিতেই তরুকে পুরোপুরি স্ত্রী হিসেবে মানে না, তার উপর আজ এসব হলো। এখন যদি আর বাসায় না ফেরে। বসে থাকতে পারলেন না তিনি, উঠে পায়চারি শুরু করলেন। ফোন করলেন সব পরিচিত জনদের, কিন্তু তুরাগ তাদের কারো সাথে নেই। এমনিতে তুরাগ প্রায়শই রাত করে বাড়িতে ফেরে, সেটা সমস্যা নয়, প্রান্ত সাথে থাকে তখন। কিন্তু আজ প্রান্তর সাথে একবারও দেখা হয়নি। রাত তখন আরো গভীর হয়, কিন্তু তুরাগের ফেরার কোনো নামই নেই। তরু জোর করে সবাইকে রুমে পাঠালো, জানালো সে অপেক্ষা করবে তুরাগের জন্য। কেউ যেতে রাজি না হলেও এক প্রকার জোর করে সবাইকে রুমে পাঠালো তরু। সে বসে অপেক্ষা করতে লাগলো তুরাগের জন্য। বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে আসলো, ঘুমিয়ে পড়লো সোফার উপরেই। তুরাগ যখন বাসায় ফিরল তখন ফজরের আজান শেষ হয়ে গেছে। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অনেকবার চেয়েও কলিং বেল চাপ দেওয়ার সাহস হলো না। মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা, সেই যে রাত বেশি হলে বেলকনি টপকে ঢুকতো, আর মা কখনো বেলকনির দরজা লাগাতেন না। আজও সেই চেষ্টাটাই করলো তুরাগ। অনেকদিন আগের মতো অনুভূতি। আজও বেলকনির দরজা চাপানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। রুমে এসে চারিদিকে চোখ বুলালো তুরাগ। কোথাও কেউ নেই, পুরো রুম ফাঁকা পড়ে আছে। গতকাল সকালে যেমন দেখেছিল ঠিক তেমন। তার মানে তরু আর এই রুমে আসেনি। গেল কোথায় মেয়েটা? রুম থেকে বেরিয়ে এলো তুরাগ। ভেবেছিল তুরফার রুমে হবে হয়তো, কিন্তু তুরফার রুমে যাওয়ার আগেই দোতলা থেকে নজর গেল নিচতলায় বসার রুমে। সোফার উপর গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। ঠান্ডা লাগছে বোধহয় অনেক। আস্তে আস্তে নিচে নেমে এলো তুরাগ। তরুর সামনে হাঁটু মুড়ে বসলো। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন। চোখের বন্ধ পাতার দিকে তাকালো তুরাগ। চোখের নিচে পানি শুকিয়ে যাওয়ার দাগ রয়ে গেছে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তুরাগের। এই মেয়েটা কান্না কেন করছিল? তবে কি ওর জন্যই কান্না করেছিল মেয়েটা? তুরাগের মনে হচ্ছে সে নিজের স্বেচ্ছাচারিতার জন্য মেয়েটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। মন স্থির করলো সে নিজের ভুলগুলোর শাস্তি এই মেয়েটাকে দিবে না। উঠে দাঁড়ালো তুরাগ, পাজা কোলে তুলে নিল তরুকে। কোলে তুলে নেওয়ার সাথে সাথেই তরুর চোখের পাতাগুলো তিড় তিড় করে কেঁপে উঠল। তুরাগ ভেবেছিল হয়তো এখন ঘুম ভেঙে যাবে তরুর, কিন্তু ভাঙল না। চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। কোলে তুলেই দোতলায় নিয়ে আসলো তরুকে, বিছানায় শুইয়ে দিল, ব্ল্যাঙ্কেট টেনে দিল গায়ে। তারপর বেডের এক সাইডে বসলো তুরাগ। এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে রইল তরুর দিকে। কি সিগ্ধ দেখাচ্ছে মুখখানা। এই মেয়েটা তাকেই কেন বিয়ে করতে গেল? ওরও তো একটা সুন্দর জীবন হতে পারত। শুধু শুধু নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করতে ওর লাইফে এলো। ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই বিড়বিড় করে আওড়ালো কিছু কথা। জানো পিচ্ছি মেয়ে, যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে না, সেদিন প্রথম তোমাকে কোলে আমি নিয়েছিলাম। কিন্তু আমার কোলে আসার পরেই তুমি কান্না শুরু করে দিলে। সাথে সাথে আম্মু তোমাকে আমার কোল থেকে নিয়ে গেল। সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল আমার। তুমি আমাকে পছন্দ করতে না বলেই তুমি কান্না করেছো, এটাই মনে হয়েছিল। সেবার চলে আসার প্রায় 3 বছর পর আবার গিয়েছিলাম গ্রামে। তখন তোমার 3 বছর ছিল। ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়িময় দৌড়ে বেড়াচ্ছিলে। বারবি ডলের মতো একটা ড্রেস পরিয়েছিল মামিমা তোমাকে। তোমাকেও দেখতে একদম বারবি ডলের মতোই লাগছিল। সেটা দেখেই তো তুরফা তোমার নাম দিয়েছিল ছোট্ট পুতুল। তুরফা যখন তোমাকে কোলে নিতে গেল, তুমি ঠিকই ওর কোলে উঠলে, কিন্তু তুরফাও তো ছোট ছিল। পড়লে দুজনেই উল্টে।
এরপর যেই আমি তোমাকে তুলতে গেলাম অমনি গলা ফাটিয়ে কাঁদতে শুরু করলে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তুরাগ, আবার বলতে শুরু করলো। আজ নিয়তি কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। ছোটবেলায় আমাকে একটু আদর করতে গেলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে, আর এখন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কেন পারছি না বলো তো? বলবে কিভাবে? তুমি তো শোনোইনি আমার কথা। আমি তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করব না, চেষ্টা করব স্বাভাবিক জীবনে ফিরে আসার। তবে সময় প্রয়োজন আমার। কষ্ট পেও না, আর কান্নাকাটি তো মোটেও করবে না। কথাগুলো শেষ করে আবারও তরুর মুখের দিকে তাকায় তুরাগ। তরুর চোখ এখনো বন্ধ, তবে সামনের ছোট চুলগুলো বারবার মুখের উপর এসে পড়েছে, আর তাতেই চোখ মুখ কুঁচকে নিচ্ছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে এক অবদ্ধ ইচ্ছা জেগে উঠল মনে। অবদ্ধ ইচ্ছাটা চেপে না রেখে পূরণ করেই ফেলল। বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো তুরাগ। অমনি ফট করে চোখ খুলল তরু। তুরাগ সজ্ঞানে এসব করলো ভাবতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল। অমনি কাত হয়ে অন্যদিকে ঘুরে গেল। তরুকে জেগে থাকতে দেখে তুরাগ নিজেও ভ্যাবাসেকা হয়ে গেল। উঠে যেতে দিল পাশ থেকে। আমাকে কি ভালোবাসা যায় না? তরুর কথায় পা থেমে গেল তুরাগের। থম মেরে সেখানেই দাঁড়িয়ে গেল, তবে জবাব দিল না কোনো। তরু মনে মনে দুষ্ট বুদ্ধি আটল, কণ্ঠ গম্ভীর করে বলল। আসলে আপনি ভালোবাসলে আমারই লস। আমার বয়ফ্রেন্ড চাকরিটা পেয়ে গেলেই আমি তার কাছে চলে যাব। তখন তো আবার আপনাকে একাই থাকতে হবে। তাই ভালো না বাসাই ভালো। তরুর কথা শুনে চোখগুলো লাল হয়ে গেল তুরাগের। তরুর দিকে না ঘুরেই হাত মুষ্টিবদ্ধ করে নিল। তুরাগের রাগ কেন হচ্ছে নিজেই বুঝতেছে না। সেখানে আর না দাঁড়িয়ে গটগট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। আমার প্রফিটের 50% শেয়ার আমি আমার 2 মেয়েকে সমান ভাগে ভাগ করে দিতে চাই। আর আমার প্রপার্টির 4 ভাগে ভাগ হবে। 3 ভাগ ছেলে মেয়ে পাবে, আর 1 ভাগ আমার নামে থাকবে। আমার নামে যেটা থাকবে সেটা আমার মৃত্যুর পরেও আর কোনো ওয়ারিশ থাকবে না, সেটা কোনো এতিমখানার নামে চলে যাবে। উইল এভাবেই করবে। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না, কিন্তু তায়েব সাইয়েদ জবাবে বললেন। আমি এরকমটা চাই, ব্যবস্থা করো যত শীঘ্রই সম্ভব। কথাগুলো বলতে বলতে হাঁটছিলেন তিনি, আর আড়ালে যে কেউ কথাগুলো শুনে কুটিল বুদ্ধি আটতেছে তা ক্ষুণক্ষরেও টের পেলেন না তিনি। সেদিনের পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। এর মধ্যে তুরাগ আর তরুর মধ্যে তেমন ভালো কোনো সম্পর্ক গড়ে না উঠলেও দেখা যায়নি আর কোনো বিবাদ। তুরাগ তরু দুজনেই চাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হোক। অনিশ্চয় হোক আর যেভাবেই হোক, তারা দুজন স্বামী স্ত্রী এখন। অতীতে আর যাই থাকুক না কেন, তাই এখন কেবল অতীত। অতীতকে এক পাশে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পায়তারা সবার। এর মধ্যে মিনি স্টক করে ঘরবন্দি হয়েছেন তাইয়েব সাইয়েদ। তার বিজনেস দেখাশোনার কেউ নেই। তিনি তুরাগের হাত ধরে অনুরোধ করলেন, এবার যেন অন্তত তার ব্যবসাটা সামলায় তুরাগ। অসুস্থ বাবার কথা ফেলতে না পেরে তুরাগ ছোটবেলা থেকে কম জ্বালাতন করে নাই এই বাবাকে। এখন একটু শান্তি দেওয়ার পালা, এখন একটু শান্তি দেওয়ার সময় এসেছে। আর সেই সুযোগটা লুফে নেয় তুরাগ। মন দিল ব্যবসায়ী। সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, লাঞ্চ টাইমে একবার তরুকে ফোন করা, আবার রাতে ফেরার সময় চকলেট, আইসক্রিম, ঝালমুড়ি কিছু না কিছু নিয়ে আসা, এগুলো এখন নিত্যদিনকার অভ্যাসে পরিণত হয়েছে। দুজনই তাদের সর্বোচ্চ দিয়ে চাচ্ছে সম্পর্কটা যেন স্বাভাবিক হয়, তবে মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারছে না। প্রতিদিনকার মতো আজও ঘুম থেকে দেরি করে উঠেছে তুরাগ। কোনো মতে নাস্তা সেরে ছুটল অফিসের উদ্দেশ্যে। তুরাগকে গেট অবধি এগিয়ে দিয়ে আসলো তরু। তুরাগ যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাই টেনে বসলো তরু। নাস্তার প্লেট টেনে সামনে নিল, খাবার মুখে দেওয়ার উদ্দেশ্যে তুলল, কিন্তু মুখে আর পুড়তে পারল না। তার আগেই খাবার ছেড়ে দৌড়ে গেল ওয়াশরুমে, খালি পেট। তারপরও ভেতর থেকে সব যেন বেরিয়ে আসতে চাইল। মুখ বাঁকিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন শাহানা বেগম। ছুটে গিয়ে ধরলেন না তরুকে, ততক্ষণে সুফিয়া ছুটে এসে ধরেছে। তুমি ঠিক আছো মা? জি খালা, ঠিক আছি। আপনি একটু সব গুছিয়ে রাখবেন কেমন? আমি উপরে যাচ্ছি। আচ্ছা, যাও। উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তরু। কানে আসলো পেছনে বলা কথাগুলো।
সুফিয়া শাহানা বেগমকে উদ্দেশ্য করে বলছে। আপনি এমন কেন? দেখলেন মায়াটা বমি করতেছে, তা এখানে তাল গাছের মতো দাঁড়াই আছিলেন। এত বেশি কথা বলো না তো তুমি। কিচ্ছু হয় নাই ওর। জামাইরা না খাওন খাইয়া খাইয়া গ্যাস্ট্রিক বানাইছে, তাই এমন বমি হয়েছে। ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে। মায়াটা আপনার লয়গা কত কিছু করে, আর আপনি কেমন অকৃতজ্ঞ। কি করে ও আমার জন্য? হ্যাঁ, ওকে বলো পারলে আমার মেয়ে দুটোকে আমার কাছে ফিরিয়ে দিতে, তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আল্লাহ যা করে তার উপর কারো হাত থাকে না। আপনি এখন যা করতেছেন এটা ঠিক করতেছেন না। শাহানা বেগম সুফিয়ার কথার জবাব না দিয়ে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। এদিকে চিন্তিত মুখে বসে আছে তরু। এই নিয়ে কয়েকবার এরকম হলো। তরু মনে মনে যা ভাবছে হয়তো তাই। তবুও ডক্টরের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়ে আসা উচিত। সন্ধ্যার পর রুমের ভেতরেই পায়চারি করছিল তরু। এমন সময় রুমের দরজায় টোকা পাওয়াই মুখ ঘুরিয়ে সেদিকে তাকায় তরু। দরজায় শাহানা বেগম দাঁড়িয়ে আছে। মুখে হাসি ঝুলিয়েই তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল তরু। তিনি মুখটা গম্ভীর করেই প্রবেশ করলেন রুমে। তার হাতে রয়েছে একটা খাম। তিনি খামটা এগিয়ে দিলেন তরুর দিকে। কি এটা খালাম্মা? আমি কি জানি, তুরাগের অফিসের অ্যাসিস্ট্যান্ট এসে দিয়ে গেল, বলছে তোমাকে দিতে। ও আচ্ছা, আপনি রেখে যান, আমি রেখে নিব। তারপর যেরকম গম্ভীর মুখে প্রবেশ করেছিলেন তিনি সেই রকম ভাবেই বাহির হয়ে গেলেন। শাহানা বেগম বের হয়ে যেতেই খামটা খোলে তরু। তার ভিতরে থাকা কাগজের ভাঁজ খুলতেই চোখ বড় বড় হয়ে যায় তরুর। লেখাটার উপর আবারও চোখ বোলায় তরু। না, সে ঠিকই দেখতে পাচ্ছে। সেখানে বড় বড় অক্ষরে ডিভোর্স পেপার লেখা। লেখাগুলো উপরে হাত বোলালো তরু। চোখ যেন ঝাপসা হয়ে আসছে। এটা কি দেখছে সে? তরু তো ভেবেছিল তুরাগ হয়তো সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছে, কিন্তু তুরাগ ওর থেকে মুক্তি চাই এটা তো খুনক্ষরেও টের পেল না তরু। বুক ফেটে কান্না আসছে এই মুহূর্তে। কাগজটা ভাঁজ করে ফেলল তরু। ডিভোর্স পেপারের সাথে ছোট একটা চিরকুট। সেখানে লেখা, তুমি আগে সই করে পেপার রেখে চলে যেও, আমি পরে সই করে দেব। এই লেখাগুলো দেখে নিজেকে সামলাতে পারল না তরু। হাঁটু ভেঙে বসে পড়ল সেখানে। কাঁদতে লাগলো সেখানে বসেই। বেশ কিছু সময় অতিবাহিত হলো এভাবেই। হঠাৎ করে উঠে দাঁড়ালো তরু। দুই হাতের তালুতে মুছে নিল চোখের জল। না, কাঁদবে না সে। কার জন্য কাঁদবে? যে কখনো এই সম্পর্কের গুরুত্বই দেয় না, তার জন্য চোখের জল ফেলা বৃথা। খামটা বালিশের নিচে রাখলো তরু। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। আলমারি খুলে সিঁদুর রাঙা একখানা শাড়ি নামালো। সময় নষ্ট না করে পরে ফেললো সেটা। ড্রেসিং টেবিলের সামনে বসলো নিজেকে সাজাতে। লাল টুকটুকে লিপস্টিক রাঙালো ঠোঁট দুটো। হাত ভর্তি কাচের চুড়ি। কানে বড় ঝুমকা। কাজল টেনে দিল চোখের নিচে। নিজেকে দেখে নিজেই অবাক হলো তরু। এরকম করে কখনো সাজা হয়নি তরুর। হালকা সাজ সর্বদা পছন্দ ছিল। আজ একটু নিজের মনের বিরুদ্ধেই সাজলো। এই সাজে যেন ভয়াবহ সুন্দর লাগছে তরুকে। এই রূপ যেন যে কোনো পুরুষ মানুষকে ঘায়েল করতে যথেষ্ট। অপেক্ষা করতে লাগলো তরু। তুরাগের ফেরার সময় প্রায় হয়ে এসেছে। বেলকনি থেকে লক্ষ্য করলো বাড়ির ভেতরে প্রবেশ করছে তুরাগ, কিন্তু বেলকনি থেকে আসলো না তরু। বসে রইল সেখানেই। এদিকে রুমে এসে তরুকে পেল না তুরাগ। অবাক হলো না, কারণ প্রায় সময়ই বেলকনিতে সময় কাটায় তরু। তাই আর ডাকলো না। ব্যাগ রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতেই বেরিয়ে এলো তুরাগ। এগুলো বেলকনির দিকে। সেখানে বসে থাকা রমণীকে দেখে থমকালো তুরাগ। এরকম রূপে কখনো দেখা হয়নি তরুকে। চোখের পলক পড়ছে না তুরাগের। চোখের সামনে যেন সাক্ষাৎ পরি বসে আছে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাআল্লাহ। তুরাগের কণ্ঠ কানে আসতেই পুরোপুরি তার দিকে ঘুরে দাঁড়ালো তরু। মুচকি হাসে, লেগে আছে ঠোঁটের কোনায়। আজ ম্যাডাম খুব খুশি মনে হচ্ছে। খুশি। খুশির কারণ আছে কোনো? আপনার পাঠানো কাগজগুলো পেয়ে গেছি গায়ক সাহেব। গায়ক সাহেব নামটা অদ্ভুত ঠেকলেও তুরাগের। এরকম নামে কখনো তরু ওকে ডাকেনি, তাই জানতে চাইলো। আমি তো আমার শখের প্রফেশন ছেড়ে দিয়েছি। এটা ছাড়তে অনেক কষ্ট হয়েছে আমার। তুমি কি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাচ্ছ তরুলতা?
ছি ছি, কি বলেন এসব? আপনি আমার কাছে আমার গায়ক সাহেব। এই গায়ক আমার ছোটবেলার অনুভূতি। খুব ছোটবেলায় এই গায়ক সাহেবের প্রতি অদ্ভুত অনুভূতি ছিল আমার। তাকে স্বামী হিসেবে পেয়েছি, এ তো আমার কপাল। আপনাকে গায়ক সাহেব বলে ডাকতে না পারলে এই আফসোসটা থেকে যেত। আমার হৃদয়ে একটু একটু করে জমানো অনুভূতিগুলো কি কোনো অপরাধ করেছিল গায়ক সাহেব? এভাবে সব শেষ করে দিলেন কেন? কি বলছো তুমি? আমি আবার কি শেষ করলাম? আর শোনো, আজ যে পেপারসগুলো দিয়েছে এগুলো আমি দেইনি, বাবা করেছে এই কাজ। তিনি আমাকে বলেছিল আমি যেন তোমাকে পৌঁছে দেই, আমি শুধু সেটা করেছি। সত্যি বাবা দিতে বলেছে? হুম। বাবা এমন কাজ কিভাবে করতে পারে? বিশ্বাস করি না আমি। বাবাই তো চাচ্ছিলেন আমি যেন এবারের বউ হয়ে আসি, তাহলে এখন এভাবে পর করে কিভাবে দিচ্ছেন? আরে পাগলি, পর করে কোথায় দিলাম? তুমি তো এই বাসায়ই থাকবা। যাই হোক, এখন খুব ক্লান্ত, পরে কথা হবে কেমন? ঘুমাতে চলো। গায়ক সাহেব, তরুণ নেশালো কণ্ঠ যেন থামিয়ে দিল তুরাগের পা জোড়া। চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে। তরু আবারও বলল, গায়ক সাহেব, আপনার জন্য সেই ছোট্ট থেকে এই ছোট্ট হৃদয়ে স্থান রেখেছিলাম, কিন্তু সেগুলো শুধু মনেই জানতো। দুনিয়ার কাক পক্ষেও টের পায়নি। অজানা বুকটা খা খা করছে এই মরুর বুকে। ভালোবাসার বর্ষণ ঘটাবেন আপনি? একটু ভালোবাসবেন আমাকে? আর কখনো চাইবো না আপনাকে। তরুর কথাগুলো অদ্ভুত ঠেকলো তুরাগের। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই পিচ্ছি মেয়ে ছোট থেকে তার জন্য অনুভূতি জমাচ্ছে, আর তা কিনা সে ক্ষুণক্ষরেও টের পেল না। এর মাঝে কত কিছু হয়ে গেল জীবনে, সেসব জানতে চায় না তুরাগ। যা হয়ে গেছে তা কখনো ফিরে পাওয়া সম্ভব না। এই মুহূর্তে এসে একটু শান্তি চাচ্ছে তুরাগ। বিষাদময় হয়ে গেছে জীবন, স্বস্তি চাই তুরাগ। সামনে থাকা আবেদনময়ী নারী খুব করে টানছে যেন। আজ তার রূপ লাবণ্য এক ঝলকানি দিচ্ছে। এর সামনে কিছু রাখলে ঝলসে যাবে যেন। সেখানে তুরাগ তো পুরুষ মানুষ। এই নারী আজ তার কথা, রূপ সবকিছু দিয়ে ঘায়েল করে নিল। বুকে টেনে নিল প্রিয়সাকে, কপালে এঁকে দিল অষ্টদয়ের ছোঁয়া। তরুও দুহাতে আগলে নিল তুরাগকে। এক পর্যায়ে তরুকে কোলে তুলে নিল তুরাগ। পা বাড়ালো রুমের দিকে। দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তুরাগ তার ভালোবাসার বর্ষণে সিক্ত করল তরুকে, কিন্তু দুজনের মনের কথাগুলো দুজনেরই অজানা রয়ে গেল। তুরাগ জানতেও পারল না তরুর মনে কি চলছে, আর না তরু জানতে পারলো আজ তুরাগের মনে কি চলছে। একটা কাগজ যেন এলোমেলো করে দিল সব। সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তুরাগের। পাশে তাকিয়ে দেখতে পেল না তরুকে, ডাকলো না তরুকে। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল তুরাগ। তরুকে কোথাও খুঁজে না পেয়ে সুফিয়ার কাছে জানতে চাইল তুরাগ। খালা, তরুকে দেখেছেন? বৌমা তো সকাল সকালে ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। আমারে বইলা গেল বালিশের নিচে কি যেন রাখা আছে, সেটা আপনারে দেখতে বলছে বাজান। সুফিয়ার কথা শুনে দৌড়ে আবার উপরে গেল তুরাগ। এক দৌড়ে রুমে গিয়ে বালিশ জাগালো তুরাগ। অমনি চোখে পড়ল কালকের সেই খাম। কাল বিলম্ব না করেই সেই খাম খুলল তুরাগ। তরুর মতো তুরাগও অবাক হলো সেই লেখাটা দেখে। তার থেকে বেশি অবাক হলো নিচে তরুর সাইন দেখে। তরুর মতো তুরাগও দেখতে পেল চিরকুট। তাড়াতাড়ি করে খুলল সেই চিরকুট। সেখানে লেখা ছিল, আপনি তো মুক্তি চেয়েছিলেন গায়ক সাহেব, নিন, দিয়ে গেলাম আপনার মুক্তি। আপনার কাছে কিছু চাওয়ার নেই আমার, তবে কালকের রাতটা আমার স্মৃতির পাতায় সারা জীবন থাকবে। আপনি সজ্ঞানে আমাকে বুকে টেনে নিয়েছেন, এতটা অপ্রত্যাশিত ছিল। ভালো থাকবেন আপনি। আমি চাই না আপনি আর কখনো আমার সামনে আসুন। আল্লাহ হাফেজ। চিরকুটটা পড়ে ধপ করে খাটের উপর বসে পড়ল তুরাগ। এটা সে কি দেখছে? এরকমটা তো চায়নি সে। আর না এই কাগজ সে পাঠিয়েছে। তবে তরু এ কাগজ পেল কোথায়? মাথায় কাজ করছে না তুরাগের। চাবি হাতে দৌড়ে বের হলো রুম থেকে। তাকে এভাবে বের হতে দেখে সুফিয়া ডাকলো খাওয়ার জন্য, কিন্তু নাকচ করে দিল তুরাগ। দরজা খুলতেই সামনে পড়ল ড্রাইভার, তার হাতেও একটা খাম। চোখ বড় বড় হয়ে গেল তুরাগের। জানতে চাইলো, এটা কি? স্যার, ম্যাডামের রিপোর্ট এটা। কাল ডক্টরের কাছে গেছিল, সেই রিপোর্ট আমারে নিয়ে আসতে বলছিল। ও আচ্ছা, দাও আমাকে। ড্রাইভার চলে যেতেই সেটা খুলল তুরাগ।
সেখানে যা সে লেখা দেখলো তা দেখে যেন মস্তিষ্ক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তরু প্রেগনেন্ট, এটা মানতে পারছে না তুরাগ। তার জানা মতে এর আগে আর তরুর মাঝে সেরকম সম্পর্কই ছিল না। হঠাৎ সময়ের দিকে নজর গেল তুরাগের। 6 সপ্তাহ চলছে। হুট করে সেদিনের কথা মনে পড়ে, যেদিন মিথিলার আর কখনো সুস্থ না হওয়ার ব্যাপারে বলেছিল ডক্টর। সেটাও তো 6 সপ্তাহ হয়েছে। সেদিনই তো ড্রিঙ্ক করে ফিরেছিল বাসায়। তার মানে সেদিন কিছু স্বপ্ন ছিল না, সবটা বাস্তব ছিল। এই বাচ্চা তুরাগের, বাবা হতে যাচ্ছে তুরাগ। এই নিউজ যতটা না খুশি করলো তুরাগকে, তার থেকে চিন্তিত করে তুললো বেশি। এই মুহূর্তে তরু এরকম একটা সিদ্ধান্ত নিল। এখন কি করে মানাবে তরুকে? যাই হোক, সামলে নেবে, এই ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তুরাগ। উদ্দেশ্য তরুদের বাসা। হ্যাপি ফ্যামিলি নামের মেসেঞ্জার গ্রুপে কল বেজে যাচ্ছে অনেকক্ষণ। ব্যস্ত থাকায় জয়েন হতে পারেননি নুরুল ইসলাম। হাতের কাজ শেষ করে গ্রুপ কল রিসিভ করলেন। অমনি স্ক্রিনে ভেসে উঠল তরুর মুখখানা। নুরুল ইসলাম হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলেন, কেমন আছে আমার আম্মা? ভালো না। কেন, কি হয়েছে? আগে তোমার বউ জয়েন হোক, তারপর বলবো। তরুর পেছনে ঝোলানো ছবির ফ্রেমের দিকে নজর গেল নুরুল ইসলামের। ভালোভাবে চোখ বুলিয়ে বললেন, মামুনি, রুমটা বেশ চেনা চেনা লাগছে। তরুকে উত্তর দিতে দিল না তহমিনা। কলে জয়েন হয়েই কথাটুকু কানের কাছে গেছে তার। অমনি খ্যাক করে উঠে বলে, চেনা চেনা লাগবে না, এটাই তো তোমার বাসা, তাই চেনা চেনা লাগছে। ও, তরু বাড়িতে এসেছে? তাহলে বাড়িতে বসে মেয়ের সাথে ভিডিও কল দেওয়া লাগে? কি যুগ আইলো! না বাবা, কারণ সেটা নয়, অন্য কিছু। আসলে আমি তোমাদের কিছু বলতে চলেছি, যে কথাগুলো আম্মুর একটু পছন্দ হবে না, তাই তার হাত থেকে বাঁচতে রুমের দরজা বন্ধ করে নিয়েছি। কি এমন জরুরি কথা শুনি? বাবা মাকে জিজ্ঞেস করো তো তার হার্টের ঔষধ পাশে আছে কিনা, নয়তো নিয়ে আসতে বলো। আমার কথা শুনে অ্যাটাক ফ্যাটাক করে বসলে আমার কিন্তু দোষ নেই। তরুর কথায় আবারও খ্যাক করে উঠলেন তহমিনা। বললেন, বনিতা না করে যা বলার বলো। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল তরু। এরপর চোখ বন্ধ রেখেই এক নিঃশ্বাসে বলল, বাবা মা, আমি তুরাগের সাথে আর সংসার করব না। ওর আর আমার ডিভোর্স হয়ে গেছে। ওর দেয়া ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি। তহমিনা নুরুল যেন আকাশ থেকে পড়লেন। একসাথে বলে উঠলেন, কি? শান্ত হও তোমরা। এই দেখো, আমি কিন্তু একদম ঠিক আছি, একটু কষ্ট হচ্ছে না আমার। তোমরা শান্ত থাকো প্লিজ। তরু, কি করেছো তুমি? এটা এটা কি কোনো সাধারণ বিষয়? এরকম একটা বিষয়ে তুমি একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারো? বাবা, তুমি কি চাও তোমার মেয়েটা তিলে তিলে মরে যাক? যে মানুষ আমার সাথে সংসারই করতে চায় না, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবো বাবা? এখন তোমার যদি মনে হয় তোমরা চাও না আমি তোমাদের সাথে থাকি, তাহলে বলে দাও, দূরে কোথাও চলে যাই। মেয়ের কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দিলেন তহমিনা। তার বুকে হু হু করে উঠল। এই মেয়ে তার হাতের পুতুলের ন্যায় ছিল। সেই মেয়ের লাইফটা আজ কেমন অগোছালো হয়ে আছে। তিনি প্রথম শুনে ভীষণ ক্ষেপে গেলেও এই মুহূর্তে একদম শান্ত হয়ে গেছেন। হয়তো মেয়ে হারানোর ভয় ঝেঁকে বসেছে তাকে। কারণ এরকম সিচুয়েশনে যে কেউ উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে পারে। তহমিনা শান্ত কণ্ঠে জানতে চাইল, সকাল সকাল চলে এসেছো, ও বাড়ির কাউকে জানিয়ে এসেছো? তরুর সহজ সরল স্বীকারোক্তি। না, কাউকে বলে আসিনি। তাহলে কেউ জানে না তুই এ বাসায় এসেছিস? না। তাহলে চলে যাও এখান থেকে। তরুর বাবাও তোমার কাছে চট্টগ্রামে চলে যাবে। তোমরা থানার আশেপাশে একটা ভালো দেখে বাসা খোঁজো। যতদিন না পাও ততদিন হোটেলে থাকবে। তবে আজই যাবে ও। তহমিনার হঠাৎ এমন সিদ্ধান্ত ভড়কে গেল বাবা মেয়ে দুজনই। তরু অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু এসব কেন করবো আম্মু? তুরাককে একটা শিক্ষা দিতে হবে। কি বলছো এসব আবল তাবল? আমি আবল তাবল বলছি না, আমি ঠিকই বলছি। তুরাক তরুকে নিতে একটু পর চলে আসবে দেখো। কিন্তু তরুকে ওর সাথে যেতে দিব না আমি। তরু কোথায় আছে তার খোঁজও দিব না ওকে আমি। তুমি কিভাবে জানলে তুরাগ আসবে? তোমরা কি ভেবেছ সেদিন রেগে চলে আসছিলাম আর কোনো খোঁজ খবর নেইনি?
তোমাদের ধারণা ভুল। ওই বাড়ির প্রতিটা খবর জানি আমি। তুরাক আসতেছে, তাও সেভাবেই জেনেছি, যেভাবে বাকি কথাগুলো জেনেছিলাম। এখানে কোনো একটা ঘাপলা আছে, আগে তা খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে তুরাগের কাছে যেতে দেওয়া যাবে না তরুকে। বাবা মেয়ে চুপ করে আছে। এই মুহূর্তে তহমিনার কথাই তারা মানবে না বলে মনস্থির করলো। তহমিনা যা বলেছিল তাই হয়েছে। একটু পরে এই বাসার কলিং বেল বেজে উঠল। আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দিল তহমিনা। সামনেই ভেসে উঠল তুরাগের ক্লান্তিমাখা মুখশ্রী, উস্কো খুস্কো চুল। ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, তরু কোথায় মামি? তরু কোথায় মানে? ও তোমার সাথে আসেনি? না মামি, ও বলে এসেছে ও এখানেই আসবে। আপনি সরুন, আমি জানি ও এখানেই আছে। তুরাগের কথায় ভাবান্তর হলো না তহমিনার। তা দেখে দরজা ধাক্কা দিয়ে পুরোপুরি খুলে ফেলল তুরাগ। তহমিনাকে পাশ কাটিয়ে ঢুকে গেল ভেতরে। প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলো, ছাদেও খুঁজলো, না কোথাও নেই তরু। তহমিনা তখন ওর ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে যেন তার কোনো চিন্তাই নেই। থাকবে কিভাবে? সেই তো লুকিয়েছে তরুকে। তরুকে না পেয়ে যেরকমভাবে এসেছিল সেরকমভাবেই আবার বের হয়ে গেল। এতক্ষণে বৃদ্ধ তারামন বিবি বের হয়ে এলেন, কিন্তু সে আসতে আসতে তুরাগ বাসার গেট পেরিয়ে গেছে। বৃদ্ধার কণ্ঠ তুরাগের কর্ণকুহরে পৌঁছালো না। সে ততক্ষণে ছুটে গেছে। তারামন বিবি চেঁচালেন তহমিনার সাথে, বাড়ির জামাইকে কেউ এভাবে চলে যেতে দেয়? তহমিনা নির্লিপ্ত হয়ে বসে আছেন। কারো কোনো কথাই তার গায়ে লাগছে না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। তিনি সুফিয়ার থেকে যতটা শুনেছেন তাতে তুরাগ এমন স্বাভাবিক আচরণই করে। তহমিনা নিজ চোখেও মাত্র তাই দেখলেন। তুরাগের চোখে তরুকে হারানোর ভয় ছিল। তবে তুরাগ ডিভোর্স পেপার কেন দিল এটাই ভেবে পাচ্ছে না তিনি। কেউ ইচ্ছে করে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া সাধ্যিকার। তুরাগের এখন সেই অবস্থা। গাড়ি নিয়ে সারা শহর টহল দিল, কিন্তু এভাবে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে ফিরল প্রায় মাঝরাতে। কলিং বেল দিতেই দরজা খুলে দিল সুফিয়া। দরজা খুব তাড়াতাড়ি খুলল, যেন তুরাগের জন্যই অপেক্ষা করেছিলেন তিনি। খালা ঘুমাননি এখনো? না বাবা, তোমার লগে কথা আছিল বাবা, অহনি কখন লাগবো? সকালে শুনলে হবে না? ক্লান্ত অনেক। না বাবা, অনেক জরুরি। আচ্ছা বলেন। আঁচলের নিচ থেকে একটা খাম বের করলেন সুফিয়া। খামটা সুফিয়ার হাতে দেখতেই চোখ বড় বড় হয়ে গেল তুরাগের। এটা তার কাছে কি করে এলো? এসব ভাবতে ভাবতেই তুরাগের সামনে খামটা উঁচু করে ধরল সুফিয়া। ব্যস্ত হাতে খামটা এক প্রকার টেনেই নিল তুরাগ। জানতে চাইল, খালা এটা আপনার আছে কেন? অনেক কাহিনী হয়েছে আব্বা, শুনো। কাল তোমার অফিসের এক লোক আইসা এই খামটা দিয়া দিছিল শাহানা আপার কাছে। লোকটা কইছিল খামটা তরু আম্মারে দিতে, কিন্তু সে ছোট আম্মারে না দিয়া খাম নিয়া নিজের রুমে গেছিল। পরে অন্য একটা খামাই না হেড ছোট আম্মারে দিছে। সেই খামে কি ছিল জানি না, কিন্তু সেই খামটা বুকে জড়াইয়া ছোট আম্মা অনেক কান্না করছিল। পরে আমি শাহানা আপার ঘর পরিষ্কার করতে গিয়া এই খামটা পাইছি। আমার মনে হয়েছে হ্যাঁ কোনো ভেজাল করছে, তাই খামটা আসলে নিচে লুকাইয়া রাখছি। পরে শাহানা আপা অনেক খুঁজছে, কিন্তু আমি দেই নাই। রাগে চোয়াল শক্ত হয়ে গেল তুরাগের। একটা ভুল করে ফেলেছে তুরাগ। তার জন্য অনুতপ্ত ও ক্ষমাও চেয়েছে। তাদের সারা জীবনের দায়িত্ব নিয়েছে। সেখানে তুরাগের বাসায় থেকে ওর পেছনে এত বড় ষড়যন্ত্র করার সাহস কি করে পায় শাহানা বেগম? এতদিন তরুকে কষ্ট দেওয়ার জন্য ছোটখাটো প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু বলেনি তুরাগ। ভেবেছে ঠিক হয়ে যাবে, কিন্তু সে তো এত বড় ষড়যন্ত্র করে তরুকে বাড়ি ছাড়া হতে বাধ্য করলো। এর মূল্য দিতে হবে তাকে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তখনই সুফিয়া আবার বলে, রাইতের খাওন খাইবা না আব্বা? না খালা, ক্ষুধা নেই, তবে আপনার কাছে কৃতজ্ঞ খালা। এত বড় একটা জিনিস আপনি সযত্নে আমার হাতে তুলে দিয়েছেন। সি কি কও আব্বা, তোমাগো খাই তোমাগো পড়ি, তোমাগো লাইগা একটু কাম করতে পারি না? খালা একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ কও? কাল সকালের মধ্যে শাহানা আন্টি সমস্ত জিনিসপত্র প্যাক করে দিয়েন। কি করবা আব্বা? তাকে তার স্থানে রেখে আসবো। এখানে থাকতে দিয়েছি, কিন্তু সেটা তার সহ্য হচ্ছে না। রাগের বশে অন্ধ হয়ে গেছেন তিনি।
এরপর আরো বড় কোনো কাজ করতেও তিনি দুবার ভাববেন না। রাগ মানুষকে ধ্বংস করে। আপাতত সে তার বাড়িতে একা থেকে বুঝুক এখানে সে কেমন ছিল। এটা করা কি ঠিক হইব আব্বা? যা বলছি করবেন আপনি। সুফিয়া আর কথা বাড়ায় না, মাথা নেড়ে সম্মতি জানাই। এতদিন করা সবকিছুর জন্য বাবার কাছে ক্ষমা চাই তুরাগ। বিছানায় হেলান দিয়ে বসা ছিলেন তাইয়েব সৈয়দ। ছেলের কথা শুনে অবাকের চরম পর্যায়ে তিনি সোজা হয়ে বসতে চেষ্টা করেন, কিন্তু কোমরে ব্যথা থাকার কারণে সম্ভব হয় না। তুরাগ তাকে সাহায্য করে বসতে। তিনি বসে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করে, মতলব কি? কি আবার মতলব বাবা? তাহলে এতদিন পর আমার দ্বারে তাও এত নম্র সুরে মেও মেও করছো যে? উফ বাবা, আমি কি আসতে পারি না এখানে? অবশ্যই পারো। তা কি চাই বলো? বউ চাই। হোয়াট, কি সব বলছো? ঘরে বউ রেখে আবার বউ চাই বলতে লজ্জা করে না বেয়াদব ছেলে? ঘরে বউ নেই বাবা, এজন্যই তো চাই। ঘরে বউ নাই মানে? ঢং করো না বাবা, আমি জানি তুমি জানো। প্লিজ বলো না বাবা, আমি প্রমিস করছি এবার আর তোমার নাতনির মাম্মামকে কোনো কষ্ট দেব না বাবা। নাতনি কথাটা যেন বারবার কানে বাজতে লাগলো। চোখ চকচক করে উঠল তার। সত্যি আমি দাদা হব? সত্যি। এখন তুমি বলো, তোমার নাতনির মাকে কি বাইরে থাকতে দেওয়া ঠিক? বলো। চিন্তায় পড়ে গেলেন তাইয়েফ। তারপর ফিসফিসিয়ে বললেন, তোর কোথায় তা জানি আমি, কিন্তু তোকে বলা যাবে না। শালা বাবুর বউ না করে দিছে, এখন তোর বউ তুই খুঁজে বের কর যা। একটু ক্লু তো দাও বাবা, নয়তো আমার প্রিন্সেসকে কিন্তু আমি তোমাকে কোলে নিতে দেবো না, বলে দিলাম। এই না না, আমার নাতনি হবে সে। আচ্ছা আমি বলছি, তোর চট্টগ্রামে আছে, নিয়ে আয় যা। তবে এরপর যদি কোনো ভুল হয় তাহলে তোকেই বাসা থেকে বের করে দিব। কে শুনে কার কথা? এক ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। পেছনে বসে স্বস্তির শ্বাস ফেললেন তাইয়েব সৈয়দ। প্রিন্স আসুক বা প্রিন্সেস, সমস্যা নেই। তার ছেলে যে স্বাভাবিক জীবনে ফিরে আসছে এই অনেক। বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে তরুণ নম্বরে ডায়াল করলেন তাইয়েফ। একবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে সালাম দিল তরু। তাইয়েব সৈয়দ অভিমানী গলায় বলল, আমার নাতি নাতনি আসতেছে, মিষ্টি কিনে বিলাতে হবে না? আমি বাজারে যেতে পারছি না একা একা, বাসায় আসো তাড়াতাড়ি। কিন্তু বাবা তোরা। তরুকে কথা শেষ করতে না দিয়েই তাইয়েব বলে উঠলেন, পাগলরা কাল সারাদিন রাত না খেয়ে না ঘুমিয়ে সারা শহর খুঁজেছে তোমাকে, এখন আবার ছুটে যাচ্ছে চিটাগাং। ফিরিয়ে দিও না মা, ও স্বাভাবিক লাইফ লিড করতে চাচ্ছে, একটা সুযোগ দাও মা। জি বাবা, আপনি চিন্তা করবেন না। কফির মগ টেনে ধরে বসে আছে তুরাগ, আর তরু সেটাকে টানতেছে। চোখ বড় বড় করে তাকালো তুরাগের দিকে। তুরাগ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তরুর দিকে। ঝাঁঝালো কণ্ঠে তরু জানতে চাইলো, কি সমস্যা? আসছো পরে থেকে 3 কাপ শেষ, আর খেও না প্লিজ, আবার প্রিন্সেসের ক্ষতি হবে তো। তুরাগের কথায় কফির মগটা ছেড়ে দিয়ে পেটের উপর হাত রাখে তরু। আসলেই তো এতক্ষণ বেমালুম ভুলে গিয়েছিল সে সেসব। রাগের মাথায় কফি খাচ্ছিল। আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না মিস তরুলতা? মিস তরুলতা ডাকটা যেন অদ্ভুত শোনালো তুরাগের কণ্ঠে। এই ডাকটা কতদিন শোনে না তুরাগের মুখে। এতদিন কত করে চাইতো তুরাগ এই নামে ডাকুক। তুরাগের মুখে এই নাম শুনতে কেন জানি ভালো লাগছে তরুর। কিন্তু তুরাগ এতদিন ছিল নির্লিপ্ত। আজ মনে মনে তুরাগের এই রূপ দেখে ভীষণ খুশি তরু। তবে উপরে সেটা প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, হাতে কিসের খাম দেখি? আবারও ডিভোর্স পেপার নাকি? তুরাগ বিনা বাক্য বায়ে খামটা তরুর হাতে তুলে দিল। তড়িঘড়ি করে খুলল তরু। ভেতরে সবকিছু পড়ে স্তম্ভ তরু। কথা বলল না কোনো। তুরাগই বলল, এই খামটাই পাঠিয়েছিলাম, শাহানা আন্টি পাল্টে দিয়েছে, আর তুমি বোকার মতো আমাকে একটা বারও না জিজ্ঞেস করে এত দূর অবধি চলে এসেছো। সরি। আমার সরি কি অ্যাকসেপ্টেড? না, তাহলে এই রেস্টুরেন্টে সবার সামনে দাঁড়িয়ে সরি বলতে হবে। বলতেই হবে? কি আর করার, বউয়ের আবদার। না হয় আবার কোথায় যাবে পরে খুঁজেই পাবো না। দাঁড়িয়ে পকেট থেকে কি যেন বের করলো।
হাঁটু গেড়ে বসে পড়ল তরুর সামনে। হাতে রয়েছে ডায়মন্ড রিং। সেখানে বসেই চেঁচিয়ে বলল, আই সরি মিসেস তুরাগ সাইদ, আর কখনো ভুল করবো না, প্রমিস। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি। অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালো তরু। এভাবে কখনো কাউকে সরি বলতে দেখেনি। ততক্ষণে রেস্টুরেন্টের প্রায় সবার নজর পড়ল ওদের দিকে। তুরাগ তখনও এভাবেই বসে আছে। কেউ কেউ চেঁচিয়ে সমস্যারে বলতে লাগলো, ফরগিভ হিম। সামনের দিকে হাত বাড়িয়ে দিল তরু। আংটিটা পরিয়ে দিল তুরাগ। লাজ লজ্জার মাথা খেয়ে সবার সামনেই পাজা কোলে তুলে নিল তরুকে। লজ্জায় চোখ বন্ধ করে নিল তরু। ফিসফিস করে বলল, নামান আমাকে, লজ্জা লাগছে না আপনার? আমার বউকে আমি কোলে নিয়েছি, তো কি হয়েছে? আমার বউ, কথাটাই যেন মাদকতা আছে। চুপ হয়ে গেল তরু। চোখ বন্ধ করে লেপ্টে রইল তুরাগের বুকে। একদম পার্কিং লটে এসে তরুকে নামালো তুরাগ। গাড়ির দরজা খুলে আবারও কোলে তুলে তরুকে গাড়িতে বসালো। আরে করছেনটা কি? আমি কি বাচ্চা নাকি? না, তবে আমার বাচ্চা আছে না এখন তোমার সাথে, তাই তার যত্ন নিচ্ছি। কথাগুলো শুনে খিলখিল করে হাসলো তরু। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তুরাগ। এরপর দেখা গেল ক্ষণিকের নীরবতা। নীরবতা ভেঙে তুরাগই বলল, তুমি যদি অনুমতি দাও, আমি কি আমার প্রিন্সেসকে একটু অনুভব করতে পারি? মাথা নেড়ে সম্মতি দিল তরু। সিটে বসেই তরুর দিকে ঝুঁকে পেটের উপর কানে গুজে চুপ করে রইল। অনুভব করার চেষ্টা করলো কারো অস্তিত্ব। তরু যেন এই মুহূর্তে স্বর্গীয় সুখ অনুভব করছে। আঙুল চালালো তুরাগের চুলে। শান্ত কণ্ঠে জানতে চাইলো, তার আগমনে আপনি কি খুশি গায়ক সাহেব? সেভাবে থেকেই তুরাগ জবাব দিল, আমি আমার অনুভূতিগুলো বলে প্রকাশ করতে পারবো না তরু। বাবা হওয়া যে এতটা সুখের আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমার প্রিন্সেসকে আমি কখনো দুঃখের স্পর্শ লাগতে দিব না। সারা জীবন আগলে রাখবো তাকে। মুচকি হাসলো তরু। তবে তার অবচেতন মন জানতে চাইলো তুরাগ কি সত্যি মিথিকে ভুলতে পারছে। নিজেই নিজের মনকে থমকালো তরু। এরকম একটা মুহূর্ত, এসবে কথা টানা কি খুব দরকার? কোনো দরকার নেই এসব টানার। আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তা তিনিই জানেন। হয়তো তিনি চেয়েছেন এরকম একটা পরিণতি। নীরবতা ভেঙে তুরাগ আবারও বলল, আমাদের সংসারে ভালোবাসার বর্ষণ হয়ে বাড়তে আসছে আমার প্রিন্সেস। আমি তাকে খুব 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 ভালোবাসবো। দেখো, সে যা চাইবে সব দিব। আমার আম্মা তো নেই, তাই আমার ছোট আম্মা আসবে। দেখো, একদম আমার আম্মার মতো হবে। কিছু বলল না তরু। উপভোগ করতে লাগলো মুহূর্তগুলো। কিছু কিছু সময় মনে হয় সময় এখনো থমকে গেলেই মনে হয় ভালো হতো। এরকমটাই এখন মনে হচ্ছে তরুর। এরকম মুহূর্তগুলো লাইফে বারংবার ফিরে আসুক।